আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে একটি বায়োলজি ওয়ান শট ক্লাস নিতে। মূলত আজকে আমি বায়োলজির ফার্স্ট পেপার অণুজীব চ্যাপ্টারটি পড়াবো। অণুজীব চ্যাপ্টারটি দুটি পার্টে পড়াবো। ফার্স্ট পার্ট আজকে পড়াবো, সেকেন্ড পার্ট কিছুদিন পর পড়াবো। তো তোমরা যারা কখনোই চ্যাপ্টারটি কখনো পড়োনি, তোমাদের দুশ্চিন্তা করতে হবে না, আজকের ক্লাসের মাধ্যমে পুরো চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। আর আমি আছি তোমাদের মুনিম ভাইয়া, বর্তমানে পড়াশোনা করছি সাউথ ইস্ট সিএসি ডিপার্টমেন্ট। ওকে, তো তোমরা সবাই লাইভে জয়েন হয়ে যাও। আমি তোমাদের কমেন্টসগুলো দেখবো এখানে, অ্যান্ড তোমরা সবাই ক্লাসে রেসপন্স করবা। আচ্ছা, ওকে। বায়োলজির মূলত দুইটা চ্যাপ্টার অলরেডি শেষ, মানে করা হয়েছে তোমাদের। ফার্স্ট পেপার, ফার্স্ট চ্যাপ্টার অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার, বাট আমি ওই দুইটা চ্যাপ্টার আবার রিপিট করব। আমি নিজে রিপিট করব কিছুদিন পর। তো তোমার ওইগুলো নিয়ে দুশ্চিন্তা করতে হবে না, তোমরা হচ্ছে আজকের ক্লাসে ফোকাস দাও। আচ্ছা, তো আমি আজকে মূলত অনুজীব চ্যাপ্টারটি পড়াবো দুটি পার্টে। তো শুরু করা যাক। আমি শুরুতে কমেন্টস দেখতেছি না, তোমরা যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা লিখতে পারো, আমি কমেন্টস চেক আউট করবো। ওকে, তো লেটস স্টার্ট দ্য ক্লাস। চলে আসছো তোমরা? হ্যাঁ, প্রীতম জয় বলেছো কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ক্লাসে মনোযোগ দাও, আমি ক্লাসটা শুরু করতেছি। ওকে, আচ্ছা। আমরা মূলত অনুজীব চ্যাপ্টারটি পড়বো এখন। একটা চ্যাপ্টার পড়ার আগে সবার আগে আমাদের দেখতে হবে চ্যাপ্টারটি থেকে বিগত বছরগুলোতে কি পরিমাণে কোয়েশ্চেন এসেছে, কারণ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তাহলে হচ্ছে আমরা চ্যাপ্টার যখন অ্যানালাইসিস করে ফেলবো তখন বুঝতে পারবো আমাদের এক্স্যাক্টলি কোন টপিকটা পড়তে হবে। তো চলো আমরা আগে অ্যানালাইসিসটা দেখে ফেলি। ওকে, আচ্ছা। আমরা আজকে মূলত ভাইরাস টপিকটা পড়বো। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, ভাইরাস ঘটিত রোগসমূহ, এই তিনটা টপিক আজকে মূলত পড়বো। হ্যাঁ, তো ভাইরাস থেকে গতে কোয়েশ্চেন এসেছে অলরেডি 12টা, যেটা হিউজ। রিসেন্ট ইয়ারগুলোতে দেখো প্রায় রেগুলার বেসিস কোয়েশ্চেন আসতেছে এখান থেকে। ওকে, দেন ঘ আসতেছে, ঘতেও আসতেছে। আর আমাদের সেকেন্ড পার্টটাতে হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব এবং ম্যালেরিয়া সম্পর্কে জানবো। তো আজকে হচ্ছে আমাদের ভাইরাসের ক্লাসটি শুরু করতেছি। অ্যান্ড তোমরা অ্যানালিসিস তো দেখেছো, অনেক কোয়েশ্চেন এসেছে, সো এই চ্যাপ্টারটি খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। আমরা মূলত এখন আমরা এখন মূলত অনুযায়ী চ্যাপ্টারটি শুরু করব। আমাদের চ্যাপ্টারটি শুরু করার প্রথম টপিক হচ্ছে আমাদের ভাইরাস। এখন মূলত কথা হচ্ছে, ভাইরাস যখন আমরা পড়বো, ভাইরাস কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। এবং অণুজীবের কোনো জীবই আমরা হচ্ছে খালি চোখে দেখতে পাই না, কারণ হচ্ছে সবগুলো মাইক্রোস্কোপ এবং অতি মাইক্রোস্কোপ দিয়ে আমাদের দেখতে হয়। তো আমরা ভাইরাস পড়ানো শুরু করি। আমি জাস্ট টপিকগুলো ধরাই দিচ্ছি, তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা হচ্ছে আমাকে কমেন্টস করে জানাবে। ওকে, হিলারি ক্লিন্টন লিখেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নূরজাহান, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। মুরসালিন, ওয়ালাইকুম আসসালাম। নূরজাহান, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোমরা পড়ায় মনোযোগ দাও। আমি হচ্ছে তোমাদের কোয়েশ্চেনগুলো এরপরে সলভ করে দিচ্ছি, আর তোমরা লাইভটা শেয়ার করে দিও সাথে। আচ্ছা, তাহলে আমি পড়াটা শুরু করি। ওকে, ও হ্যাঁ, তোমরা যারা চ্যাপ্টারটি পড়ো নেই, আজকে একটি ক্লাস করলে মোটামুটি ওয়ান শটে আমি পুরো চ্যাপ্টারটি কভার করে দিব, সিকিউ এমসিকিউ সবকিছুর জন্য। ওকে, তো ভাইরাস হলো রোগ সৃষ্টিকারী বস্তু। আচ্ছা, ধরো পেনটা নিয়ে নেই। আচ্ছা, ভাইরাস হচ্ছে রোগ সৃষ্টিকারী বস্তু। অ্যান্ড ভাইরাস শব্দটি ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে বিষ। ভাইরাস আকারে এতই ছোট যে ইলেকট্রনিক অণুবীক্ষণের সাহায্যে দেখতে হয়, সাধারণ অণুবীক্ষণ দিয়ে দেখা যায় না। এখন ইলেকট্রনিক অণুবীক্ষণ বলতে কি বোঝায়? ইলেকট্রনিক অণুবীক্ষণ বলতে আসলে বোঝাচ্ছে অতি আণুবীক্ষণিক বস্তু, যেগুলো যেগুলো হচ্ছে খালি চোখে দেখা যায় না এবং সাধারণ
মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না। সেই বস্তুগুলো দেখতে হলে আমাদের হচ্ছে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ ইউজ করতে হয়। তাহলে ভাইরাস কত ক্ষুদ্র তোমরা বুঝতেছো। তারপর আমরা যদি দেখি, ভাইরাস মূলত প্রোটিন এবং নিউক্লিয়ার অ্যাসিড দিয়ে গঠিত। এখন নিউক্লিয়ার অ্যাসিড দুই রকম হতে পারে, ডিএনএ হতে পারে, আরএনএ হতে পারে। আচ্ছা, তো তারপর তোমরা বাকিটা পড়ে নিও, এখানে আর ওরকম কিছু নাই। জাস্ট আমরা জানলাম ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক এবং হচ্ছে ভাইরাস নিউক্লিয়ার অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। তো আমরা এখন ভাইরাসের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। আসলে ভাইরাস দুই রকমের হতে পারে, ওদের দুই ধরনের বৈশিষ্ট্য, একটা হচ্ছে জড়ীয় বৈশিষ্ট্য এবং হচ্ছে ওদের জীবীয় বৈশিষ্ট্য। যেমন আমরা মানুষ, আমাদের কিন্তু জ্বর ধরনের কোনো বৈশিষ্ট্য নেই, আমরা হচ্ছে পুরোটাই মানুষের মতো বিহেভ করি। কিন্তু ভাইরাস এমন একটি জীব বা প্রাণী, যেটাই বলো, ও হচ্ছে জ্বরের মতো বিহেভ করতে পারে, জীবের মতো বিহেভ করতে পারে, একটা টেবিল চেয়ার একটা পেনের মতো বিহেভ করতে পারে এবং একটা মানুষের মতো বিহেভ করতে পারে। তো আমরা হচ্ছে ওর বৈশিষ্ট্যগুলো দেখে ফেলি, হ্যাঁ। তো দেন আমরা ব্যাপারটা নিয়ে আরো ক্লিয়ার হতে পারবো। আচ্ছা, তো চলে আসছে আমাদের আমাদের ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য। জ্বর বৈশিষ্ট্য বলতে যাদের প্রাণ নেই, ওকে। তো আমরা শুরু করি। ভাইরাস অকোষীয়। অকোষীয় বলতে যাদের কোষ নাই। কোষ নাই কথাটার মানে হচ্ছে তোমার যাদের কোষীয় কোনো অঙ্গাণু নেই, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, কোনো কিছু নাই, কোষ প্রাচীর নেই, তাদেরকে বলা হয় অকোষীয়, ওকে। এরা হচ্ছে অতি আণুবীক্ষণিক, যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগে বলেছি, সাইটোপ্লাজম, কোষঝিল্লি, কোষ প্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এসব নেই। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট ডান। এখন হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এদের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নেই, খাদ্য গ্রহণ করে না, ফলে পুষ্টিক্রিয়াও নেই। আচ্ছা, এই কথাটা হচ্ছে একটার সাথে একটা রিলেটেড, আমি তোমাকে বুঝাচ্ছি। যেমন বিপাকীয় এনজাইম নেই, ওরা আসলে কোনো খাবার গ্রহণই করে না, তো ওদের ওদের এনজাইম করার প্রয়োজনই হবে না। এবং যেহেতু ওরা খাবার গ্রহণ করে না, তো ওদের পুষ্টি প্রয়োজন নেই এবং পুষ্টির কোনো ক্রিয়াও নেই। আই হোপ বুঝতে পারছো তোমরা। এখন হচ্ছে আমি থার্ড পয়েন্টে চলে যাই। ভাইরাস জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননক্ষম নয়। এটা আসলে ইম্পর্টেন্ট, বুঝছো? এটা ইম্পর্টেন্ট কেন? ভাইরাস আসলে স্বাধীনভাবে ওদের বংশবৃদ্ধি করতে পারে না। এখন আমাদের মানুষের একটা বৈশিষ্ট্য কি, মানুষ না যে কোনো প্রাণী, ওরা হচ্ছে স্বাধীনভাবে ওদের বংশবৃদ্ধি করতে পারে, যেমন মানুষ, গরু, ছাগল, তুমি যেটাই বলো। কিন্তু ভাইরাস এমন একটি জ্বর, যা হচ্ছে তোমার জ্বর বা জীব যেটাই বলো, ওরা হচ্ছে স্বাধীনভাবে প্রজননক্ষম নয়। ও হচ্ছে বংশবৃদ্ধি ওর করতে পারে না, স্বাধীনভাবে করতে পারে না। ও যদি কারো পোষকের দেহের ভিতরে থাকে, তাহলে হচ্ছে ও ওর বংশবৃদ্ধি করতে পারে। এটা আমি তোমাকে পরে পড়াবো, একটু ওয়েট করো। দেন হচ্ছে তোমার ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টার যোগ্য নয়। আচ্ছা, এই কথাটা আমি তোমাদের একটু এঁকে বুঝাচ্ছি, বুঝছো? ধরো এটা হচ্ছে একটা ফিল্টার, এটা কি একটা ফিল্টার। এখন এখানে ধরো ভাইরাস দিলাম, এই ভাইরাসটা ফিল্টারের উপরে দিলাম, এখন ওই ভাইরাস কি হবে, ফিল্টার ভেদ করে নিচে চলে আসবে, ভাইরাসটা আটকাবে না ফিল্টারে, ওকে। কিন্তু আমরা যদি এখানে একটা ব্যাকটেরিয়া দিই, তাহলে ব্যাকটেরিয়াটা এখানে আটকিয়ে যাবে এবং আটকিয়ে গিয়ে সে ব্যাকটেরিয়া এখানে রোধযোগ্য, কিন্তু ভাইরাস রোধযোগ্য নয়। আচ্ছা, তুমি কি বুঝতেছো? রিপন খান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চলে আসলাম। আচ্ছা, সমস্যা নেই, আমরা বেশি দূর আগাই নেই, তুমি ক্লাসটা করতে থাকো, বুঝতে পারবো সবকিছু, ওকে। তো দেন আমরা পরের পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট ডান। আমাদের পরের পয়েন্টে হচ্ছে ভাইরাস কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা করা যায়, ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেন্স করা যায়, তলানীকরণ করা যায়। ভাইরাস কি কি করা যায়, এই জিনিসটা এখানে লেখা হয়েছে, তোমরা জাস্ট এটা মনে রাখো, খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, দেন 6 নম্বর হচ্ছে তোমার জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। আচ্ছা, এই কথাটা আমি একটু এক্সপ্লেন করি। নিষ্ক্রিয় বলতে, ভাইরাস যখন জীবকোষের বাইরে থাকে, ধরো আমার বডিতে একটা ভাইরাস, আর একটা ভাইরাস হচ্ছে পেনের উপরে, তো পেনের উপরে যে ভাইরাসটা, ও হচ্ছে নিষ্ক্রিয় থাকবে, কারণ ও কাজ করার ওই ক্ষমতাটা থাকবে না ওর মধ্যে। আর যেটা হচ্ছে আমার বডির মধ্যে বা প্রাণীর মধ্যে থাকবে, পোষক হিসেবে থাকবে, ও হচ্ছে সক্রিয় ভূমিকা পালন করতে পারবে। তার মানে হচ্ছে ভাইরাস কাজ করার জন্য ওর একটি বডি প্রয়োজন বা ওর একটি জায়গা প্রয়োজন। আই হোপ বুঝাতে পারছি, ওকে। তোমরা না বুঝলে কমেন্ট করে বইলো। আচ্ছা, ওয়েট আ মিনিট, ওকে। দেন হচ্ছে ভাইরাস দৈহিক বৃদ্ধি নেই, ওরা হচ্ছে দৈহিকভাবে বড় হতে পারে না এবং পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না। ওরা যেই পরিবেশে থাকে, ওরা শুধু ওই পরিবেশটাই ফোকাস করে, ওরা হচ্ছে বাইরের পরিবেশে কি হচ্ছে ওইটা সাড়া দেয় না ওরা। এবং
8 নম্বর হচ্ছে ভাইরাস রাসায়নিকভাবে প্রোটিন ও নিউক্লিয়ার অ্যাসিড সমহার সমাহার মাত্র। আচ্ছা, এই কথাটা আমি এক্সপ্লেন করি। যেমন হচ্ছে কি কি বললো, প্রোটিন প্রোটিন বললো আর হচ্ছে নিউক্লিয়ার অ্যাসিড বললো। এখন তোমরা কি দুইটা চিনো, প্রোটিন কি আর নিউক্লিয়ার অ্যাসিড কি? না চিনো সমস্যা না, আমি বুঝাচ্ছি। এটা হচ্ছে তোমার নিউক্লিয়ার অ্যাসিড, যেটা হচ্ছে তোমার ডিএনএ বা আরএনএ। এই ডিএনএ আরএনএ কে এই ডিএনএ আরএনএ কে যেটা হচ্ছে তোমার আবরণ দিয়ে রাখে সেটাকে বলা হচ্ছে প্রোটিন। এটাকে কি বলে? প্রোটিন। এটাকে ক্যাপসিডও বলা হয়, বাট এটাকে ধরো প্রোটিন। এটা হচ্ছে তোমার নিউক্লিয়ার অ্যাসিড, ওকে। আর এটা হচ্ছে তোমার প্রোটিন, প্রোটিন। এটা হচ্ছে নিউক্লিয়ার অ্যাসিড আর এটা হচ্ছে প্রোটিন। এটাই হচ্ছে মূলত এটা হচ্ছে একটা ভাইরাস। আচ্ছা, 8 নাম্বারটা ডান। এরপর হচ্ছে 9 নাম্বার, ভাইরাস ভাইরাস অ্যাসিড, ক্ষার, লবণ প্রতিরোধে সক্ষম অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে অ্যান্টিবায়োটিক কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। আমাদের যখনই আমাদের শরীরে ভাইরাস আক্রান্ত হয়, যেমন হচ্ছে তোমার ডেঙ্গু, এখন ডেঙ্গুর কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ নেই যেটা তুমি খাবা আর তুমি একদমই সুস্থ হয়ে যাবা, এমন কিন্তু কোনো ওষুধ নেই। আই হোপ তোমরা সেটা জানো। কিন্তু এখানে এটাই বলা হয়েছে যে অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনো প্রতিরোধ ফেলতে পারে না। কারণ কি জানো? কারণ হচ্ছে ওরা হচ্ছে নিজেদের প্রতিনিয়ত ওরা চেঞ্জ করে, যেটা হচ্ছে আমরা জীবীয় বৈশিষ্ট্য যখন পড়বো তখন আমরা দেখতে পারবো। তো কিছু তোমাদের যদি এখানে কিছু নোট করার প্রয়োজন হয় তোমরা নোট করে নিতে পারো। আই গেস এখানে জাস্ট ফিল্টারটা নোট করতে পারো আর এখানে এই যে চিত্রটা নোট করে নিতে পারো। আচ্ছা, দেন আমি জীবীয় বৈশিষ্ট্যের দিকে যাচ্ছি। আমি এটা কুইট করে দিচ্ছি, আমরা এখন পরের স্লাইডে যাই। আচ্ছা, এটা খুবই ইজি, তো এটা আমি খুব ফাস্ট যাবো, ওকে। এটা হচ্ছে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য, ওকে। শুরু করি। পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে, এই কথাটা মানে হচ্ছে তোমার ও যেই কোষের ভিতরে থাকবে, এই কোষের মধ্যে ও হচ্ছে সংখ্যা বৃদ্ধি করতে পারবে, বুঝছো? এটা হচ্ছে এটা মানে। পোষক কোষের বাইরে সংখ্যা বৃদ্ধি করতে পারবে না, ও ভিতরে করতে পারবে। তারপর হচ্ছে নতুন সৃষ্ট ভাইরাসে মাতৃভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে। ধরো মাতৃভাইরাস যদি এন হয় তাহলে এটার অপত্য ভাইরাস এনই হবে, সেম টু সেম হবে। একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে, অনুরূপ সেম টু সেম হবে ভাইরাসটি। ভাইরাসের দেহ জেনেটিক বস্তুর ডিএনএ অথবা আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। হয় ডিএনএ হবে অথবা আরএনএ হবে এবং প্রোটিন দিয়ে গঠিত, যেটা আমরা জ্বর বৈশিষ্ট্যের সময় আমরা দেখেছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে ভাইরাসের সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। এখন বাধ্যতামূলক পরজীবী বলতে ওরা হচ্ছে কারো দেহে ওদের বাস করতে হবে, ওরা চাইলে ইন্ডিপেন্ডেন্ট ভাবে বাস করতে পারবে না, এটা হচ্ছে ওদের পরজীবীর মানে। তারপর আমরা চলে যাই হচ্ছে ভাইরাস পরিব্যাপ্তি ঘটাতে এবং প্রকরণ তৈরি করতে সক্ষম। আচ্ছা, এখানে দুইটা নতুন টার্ম, পরিব্যাপ্তি এবং হচ্ছে প্রকরণ। আই হোপ তোমরা অনেকেই এই দুইটা টার্ম এখনো জানোনি, তো আমি হচ্ছে তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। প্রকরণ হচ্ছে নতুন ধরন সৃষ্টি, নতুন ধরন তৈরি, এটা তোমরা জাস্ট লিখে রাখো খাতার পাশে। আর পরিব্যাপ্তি হলো পরিবেশের সাথে খাপ খাওয়ানো, পরিবেশের সাথে খাপ, যেটা ভাইরাস দুইটাই করতে পারে। একে হচ্ছে ও পরিব্যাপ্তি করতে পারে, পরিবেশের সাথে খুব সুন্দরভাবে খাপ খাইয়ে নিতে পারে, এবং হচ্ছে ও প্রকরণ করতে পারে, ও নতুন নতুন ওর নিজের ধরন তৈরি করতে পারে। আচ্ছা, আমি পুরোটা আবার রিপিট করবো, তোমরা যদি কিছু না বুঝে থাকো কমেন্ট করে রাখো, আমি দেখতেছি। দেন হচ্ছে এদের অভিযোজন ক্ষমতা রয়েছে। অভিযোজন ক্ষমতা হচ্ছে পরিবর্তন করা, নিজেকে পরিবর্তন করতে পারে। তারপর হচ্ছে এদের জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায়। নোবেল করোনা, হ্যাঁ নোবেল করোনা যেমন একটা এক্সাম্পল, ও হচ্ছে জিনগত ওদের পরিবর্তন করতে পারে, নিজেদের মধ্যে ওরা পরিবর্তন নিয়ে আসে, আরো শক্তিশালী ভাইরাস হয়ে আসতে পারে ওরা। তারপর হ্যাঁ, এখানে একটা বলা হয়েছে, প্রাণীবিদরা বলা হয় ভাইরাস হচ্ছে জীব জ্বরের সেতু বন্ধন। সেতু বন্ধন মানে হচ্ছে ওদের দুইটার মধ্যে একটা ইনার কানেকশন আছে, ও জীবও না ও জড়ও না, ও ডিফারেন্ট কিছু। তো এটাও এই জন্য বলা হয় কি সেতু বন্ধন। তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্ট করে জান, আমি জাস্ট একবার রিপিট করে যাচ্ছি।
ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে পোষক দেহের মধ্যে বা কোনো বডির মধ্যে থেকে। ওরা হচ্ছে মাতৃকোষের সমান অপত্য কোষ বা সন্তান কোষ তৈরি করতে পারে। ভাইরাস দুইটা জিনিস দিয়ে গঠিত, সেটা হচ্ছে প্রোটিন বা ডিএনএ অথবা আরএনএ। এবং ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। ওরা পরজীবী হিসেবে ওরা বসবাস করতে পারবে, এছাড়া ওরা পারবে না। এরপর হচ্ছে ভাইরাস পরিব্যক্তি হয়, তার মানে হচ্ছে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে, উপকরণ ঘটাতে পারে, মানে হচ্ছে নতুন ধরন তৈরি করতে পারে। এবং এদের অভিযোজন ক্ষমতা রয়েছে, মানে ওরা নিজেদের পরিবর্তন করতে পারে। এরপর হচ্ছে ওরা তোমার জেনেটিক রিকম্বিনেশন করতে পারে, ওদের জিনগত পরিবর্তনও হতে পারে। তারপর হচ্ছে তোমার, হ্যাঁ, আর হচ্ছে ওদের সেতু বন্ধন রয়েছে, জীব ও জ্বরের মধ্যে সেতু বন্ধন রয়েছে। তো তোমরা কি বুঝতেছো? হ্যাঁ, আচ্ছা, অন্য কালার দিয়ে লিখতে বলছো, আচ্ছা আমি লিখতেছি অন্য কালার দিয়ে। আপনার ক্লাস করে ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অন্য কালার দিয়ে লিখতেছি, যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ আসার জন্য। শিপন সরকার, ক্লাসটা করে মজা লাগতেছে, আচ্ছা থ্যাংক ইউ, করো তাহলে পুরোটা ক্লাস। স্যার আপনি অনেক ভালো বোঝান। নূরজাহান, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা পরের টপিকে চলে যাই, ওকে? তোমরা সব শেষ পর্যন্ত ক্লাসে থেকো, বুঝছো? আচ্ছা, এখন হচ্ছে আমরা ভাইরাসের অন্তর্গঠন পড়বো, বুঝছো? পেনটা নিয়ে নিই। আমরা এখন ভাইরাসের, দেখো তো সবুজ ঠিক আছে কিনা কালার। ভাইরাসের অন্তর্গঠন পড়বো। ভাইরাসের অন্তর্গঠন পড়বো। তো শুরু করি, হ্যাঁ। ভাইরাস মূলত গঠিত হয় দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে তোমার নিউক্লিয়ার অ্যাসিড আর একটা হচ্ছে ক্যাপসিড, ওকে? কিন্তু ভাইরাস হচ্ছে দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার রাসায়নিকভাবে, মানে ওর ভিতরে কি কি অণু পরমাণু রয়েছে ওগুলো বিবেচনা করে, রাসায়নিক। আর একটা হচ্ছে তোমার ভৌতভাবে, ওকে? আরেকটা হচ্ছে তোমার ভৌতভাবে। তো রাসায়নিকভাবে মূলত তোমার মাঝখানে যেই আবরণটা থাকে এটাকে বলে ক্যাপসিড। এটাকে কি বলে? ক্যাপসিড বলা হয়। তোমার নিউক্লিয়ার অ্যাসিডকে যেটা চারপাশ দিয়ে ঘিরে রাখে ওটাকে বলা হয় ক্যাপসিড। তো আমরা এটা এখানে লিখি ক্যাপসিড। ক্যাপসিড। ক্যাপসিডকে রাসায়নিকভাবে বলা হয়, ক্যাপসিডকে রাসায়নিকভাবে বলা হয় প্রোটিন। বুঝতেছো তোমরা? ক্যাপসিডকে রাসায়নিকভাবে বলা হয় প্রোটিন। এবং এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভিতরে থাকে কি, ভিতরে থাকে হচ্ছে নিউক্লিয়ার অ্যাসিড। তো ভৌতভাবে এটাকে নিউক্লিয়ার অ্যাসিডই বলা হয়, নিউক্লিয়ার অ্যাসিড। এবং এটা রাসায়নিকভাবেও কি নিউক্লিয়ার অ্যাসিড। এখন আমরা যে নিউক্লিয়ার অ্যাসিড দুই রকমের হতে পারে, একটা হচ্ছে ডিএনএ অথবা অর আরএনএ, ওকে? দেন এর পরে টপিক হচ্ছে তোমার এনভেলপ, যেটা হচ্ছে তোমার আবরণ থাকে, এই যে এটাকে বলা হয় এনভেলপ বলা হয়, বুঝতেছো? এই যে দেখো লেখা আছে এনভেলপ। তো এটাকে বলা হয় এনভেলপ। এখন এনভেলপ একটা আবরণ কি দিয়ে গঠিত হয়? একটা আবরণ অবশ্যই লিপিড দিয়ে গঠিত হয় বা শর্করা দিয়ে গঠিত হয়। তো এই জন্য রাসায়নিক গঠনে আমরা এটাই লিখবো, লিপিড বা শর্করা। লিপিড বা শর্করা, ওকে? তোমরা এটা লিখে নিতে পারো চাইলে, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। আচ্ছা, এবার কালার ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে সবুজ দিয়ে লিখতেছি। শিপন সরকার ক্লিয়ার, আচ্ছা ভাইয়া।
প্রচুর। আচ্ছা, আমরা তাহলে পরের টপিকে চলেছি। হ্যাঁ, এটা কেটে দে। ওকে, এখন হচ্ছে তোমাদের সব থেকে আরো ইন্টারেস্টিং একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে তোমার ভাইরাসের প্রকারভেদ। আমি হচ্ছে এটা মেনলি পড়াবো না, বুঝছো? আমি হচ্ছে তোমাদের জাস্ট ট্রিক্স গুলো শিখিয়ে দিব, তারপর তোমরা জাস্ট এটা মেমোরাইজ করবে এবং এমসিকিউতে দিয়ে দিবে। আমি তোমাদের ব্রেনকে প্রেশার দিব না, আমি জাস্ট ট্রিক্স শিখাবো, তোমরা জাস্ট এটা অ্যাপ্লাই করবা। আই হোপ বুঝতেছো। তো শুরু করি। এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, আমি খুব বেশি এফোর্ট দিব না এখানে, আমি জাস্ট ট্রিক্স শিখাবো, তোমরা জাস্ট ওইটা মেনটেন করবো। ওকে, সবুজ দিয়ে লিখতেছি যেহেতু তোমরা সবাই বলতেছো সবুজ দিয়ে লিখতে। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, তো আকৃতি অনুযায়ী ভাইরাস হচ্ছে তোমার 6 প্রকারে ভাগ করা যায় আকৃতি অনুযায়ী। তো আকৃতি অনুযায়ী আমরা ভাগ করি, তাহলে এদের আকার অনেকটা দণ্ডের মতো। প্রথমটা হচ্ছে কি দণ্ডাকার, দণ্ড বলতে ধরো এই টাইপের, এগুলোকে বলে দণ্ডাকার বা এই এরকম একটা শেপ থাকে। তো এই শেপগুলোর এক্সাম্পল হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি, আলফা মোজাইক ভাইরাস, মামস ভাইরাস। এখন আমাদের পরীক্ষায় আসবে ধরো তোমার দণ্ডাকার ভাইরাসের এক্সাম্পল দাও, বা নিচের কোনটি দণ্ডাকার ভাইরাস, তো আমাদের তো এটা মেমোরাইজ করতে হবে। এখন এতগুলো ভাইরাসের নাম কি মেমোরাইজ করা সম্ভব? অনেকের কাছে সম্ভব, আমার কাছে সম্ভব ছিল না, আমার এত মুখস্থ করতে পারতাম না। আমি ভাবতাম কি একটা কোনো প্রসেস দিয়ে মনে রাখি। তো এই জন্য ভেবেছিলাম যে দণ্ডাকার মানে হচ্ছে এম, এটাকে এম দিয়ে মনে রাখবা। ঠিক আছে, দাও আমি ক্লিয়ার করে লিখি। আমার হাতের লেখা একটু প্রবলেম হতে পারে তোমাদের, বাট আই হোপ তোমরা ম্যানেজ করে নিবা। আমার এটা হচ্ছে এম, এম দিয়ে কিভাবে মনে রাখবে আমি তোমাকে বলি। টোবাকো মোজাইক ভাইরাস, টি এম। সো এই যে একটা এম, এম রয়েছে। আলফা মোজাইক, এই যে একটা এম, মোজাইক তো এম দিয়ে লিখতে হয়। মামস ভাইরাস, মামস তো এভাবে লিখে MUMPS, মামস। সো এখানে একটা এম রয়েছে। সো দণ্ডাকার ভাইরাসের সবগুলো থেকে একটা কমন এম রয়েছে। সো আই হোপ বুঝতে পারছো এটা কিভাবে মনে রাখবা। তোমরা যদি চাও যে এম দিয়ে মনে রাখবা না, ইটস আপস টু ইউ, তোমরা নর্মালি মনে রাখতে পারো, বাট আমি এভাবে প্রেফার করি, আমি কমফোর্টেবল এভাবে। আচ্ছা, রিপন খান বলেছো লাল কালারের না লিখলে ভালো স্যার। ওকে, এটা একদম স্কিপ করলাম, আমি জাস্ট মেন মেন লেখা তো এই জন্য ওটা লাল কালার দিয়েছিলাম, সমস্যা নেই, ওটা লিখতেছি না। তারপর হচ্ছে তোমার গোলাকার, গোলাকার গোলাকার ভাইরাস দেখতে হচ্ছে ধরো তোমার গোলের মতো হবে, এই ধরনের। তো গোলাকার ভাইরাস এক্সাম্পল হচ্ছে পোলিও, টিআইভি, এইচআইভি বা ডেঙ্গু ভাইরাস। এখন গোলাকার ভাইরাসটা আমরা কিভাবে মনে রাখবো জানো? আই দিয়ে মনে রাখবো, আই বা এল, এটা দিয়ে মনে রাখবো। কিভাবে আমি দেখাচ্ছি। যেমন হচ্ছে তোমার পলিও, প লিও, এখানে যে একটা এল আছে, টিআইভি একটা এল আছে, এইচআইভি একটা এল আছে, এল বা আই আছে। এখন ডেঙ্গু, এখন আমরা ডেঙ্গুটা একটু চেঞ্জ করে লিখবো, ডেঙ্গুয়েল লিখবো। জাস্ট আমরা একটা এল মিলানোর জন্য আমরা ভাববো কি এটা কি, এটা কি ডেঙ্গুয়েল। এখন সবগুলো যখন তোমার এল এল থাকবে, তার মানে এটা হচ্ছে দণ্ডাকার ভাইরাস। জাস্ট তোমরা এইভাবে মনে রাখবে, জিনিসটা একটু তোমাদের সহজ করার জন্য আমি করতেছি। আই হোপ বুঝতে পারছো, তোমরা বুঝতে পারলে ইয়েস লিখো। আচ্ছা, তোমাদের কি এই মেথডটা ভালো লাগতেছে, নাকি আমি একদম ডিরেক্ট পড়ায় চলে যাবো, নাকি ট্রিক্স শেখাবো সেটা বলো, কমেন্ট করো তোমরা। আমি চাচ্ছি তোমাদের যেন কষ্টটা কম হয়, এই জন্য ট্রিক্স শেখা দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা পরের টপিকটা চলে যাই, যেমন হচ্ছে ঘন ঘন ঘনক্ষেত্রকার বহুভুজকার। আচ্ছা, এসব ভাইরাস দেখতে অনেকটা পাউরুটির মতো, এই যেটা মনে রাখবে এমসিকিউতে চলে আসতে পারে, পাউরুটির মতো দেখতে কোন ভাইরাস? সেটা হচ্ছে ঘনক্ষেত্রকার। যেমন হচ্ছে হার্পিস ভ্যাকসিনিয়া ভাইরাস। এখন এটা আবার এটা আমি শর্টকাট দিয়ে মনে রাখি, যেমন হচ্ছে ভাত, হা ভাত দিয়ে মনে রাখি। এখন হা দিয়ে হচ্ছে তোমার হার্পিস, আর ভাত দিয়ে হচ্ছে ভ্যাকসিনিয়া। হা, এইটার ভা, এটা দিয়ে আসলে আমি মনে রাখি, তোমরা এইভাবে মনে রাখতে পারবা। তারপর আমি চলে যাচ্ছি 4 নম্বর টপিকে, সেটা হচ্ছে ব্যাঙাচি আকার। এখন ব্যাঙাচি আকার দেখতে কেমন জানো? একটু ব্যাঙের মতো, যেমন এইভাবে দেখাচ্ছি তোমাকে।
এভাবে হচ্ছে ব্যাঙাচি আকার দেখতে। ওকে, এখন ব্যাঙাচি আকার এক্সাম্পলগুলো খুব সহজ। T2, T4 এবং এটা হচ্ছে T6 ভাইরাস। সেটা আমরা ইজিলি মনে রাখতে পারবো, যেটা ব্যাঙের মতো দেখতে বা এই টাইপের শেপ। আর সেগুলো এক্সাম্পল হচ্ছে T2, T4, T6, সেগুলো হচ্ছে ব্যাঙের। এখানে আবার ব্যাঙাচির ইংলিশ নাম হচ্ছে তোমার ট্যাডপোল। তো ট্যাডপোলের টি আর এক্সাম্পলগুলো সবগুলো টি। সো আই হোপ ইজি এভাবে মনে রাখা। আহসান হাবিব লিখেছো এভাবে, ঠিক আছে ভাই, আচ্ছা তাহলে এইভাবেই পড়াচ্ছি। 5 নম্বরটা আমি ট্রিক্স দিব না, এটা তোমরা নিজেরা মনে রেখো। সিলিন্ডারকার ভাইরাস, ইবোলা ভাইরাস, মটরের স্ট্রিক ভাইরাস। এটা তোমাদের মতো, তোমাদের কাজ দিলাম, তোমরা হচ্ছে নিজের একটা ট্রিক্স বানিয়ে আমাকে দাও বা কমেন্ট করে আমাকে জানাও 5 নম্বরের জন্য। আচ্ছা 6 নম্বর আমি আবার ট্রিক্স দিয়ে পড়াচ্ছি। ডিম্বাকার ভাইরাস, এরা অনেকটা ডিম্বাকার, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আচ্ছা এটা এখন আমি যখন পড়েছিলাম আমার স্যার বলেছিল যাদের ইনফ্লুয়েঞ্জা হয় তাদেরকে ডিম থেরাপি দেওয়া হয়। তো এইভাবে মনে রাখতে, এখন তোমরা এইভাবে মনে রাখতে পারো। আদারওয়াইজ তোমরা মনে রাখতে পারো ডিম শেষে একটা ইম আসে, ইম মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। যে ইচ্ছা মনে রাখতে পারো। এখন মনে রাখা দিয়ে কথা, আমাদের হচ্ছে এমসিকিউ কারেক্ট করা দিয়ে কথা, বুঝতেছো তো? আই গেস আমাদের হচ্ছে মার্কস দিয়ে কথা। তো আই হোপ তোমরা বুঝে ফেলছো, তোমরা জাস্ট ট্রিকগুলো তুলে ফেলো, আমি তোমাদের কমেন্ট দেখি, কিছু যদি বলার থাকে বলতে পারো। ওকে, তাহলে আমি পরের টপিকে চলে যাই। এটা সেভ করে রাখতেছি, হয়তো তোমাদের কাজে লাগতে পারে, তো তোমাদের জন্য। আচ্ছা এখন হচ্ছে আমরা তখন দেখলাম হচ্ছে আকৃতি অনুযায়ী, এখন আমরা দেখবো হচ্ছে তোমার নিউক্লিয়ার অ্যাসিড অনুযায়ী। এখন দেখবো হচ্ছে আমরা নিউক্লিয়ার অ্যাসিড অনুযায়ী। নিউক্লিয়ার অ্যাসিড বলতে কি হচ্ছে? নিউক্লিয়ার অ্যাসিড বলতে বোঝা হচ্ছে তোমার একটা ভাইরাসের মধ্যে যে ডিএনএ আরএনএ থাকে, সো আমরা এটার উপরে বেস করে হচ্ছে আমরা এখন ডিভাইডেশন দেখবো। তো অবশ্যই দুই রকমের হতে পারে, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, একটা হচ্ছে আরএনএ ভাইরাস। এখন আমি এটাও তোমাদেরকে, প্রশ্নর ধরন কেমন হতে পারে, আচ্ছা প্রশ্নের ধরন হতে পারে, ধরো তোমার বলতে পারি নিচের কোনটি হচ্ছে দণ্ডাকার ভাইরাস। তোমাকে বলবো হচ্ছে এক্সাম্পল কয়েকটা দিবে দণ্ডাকার ভাইরাসের। তো এইভাবে হচ্ছে মেইনলি কোয়েশ্চেন হতে পারে, তখন তোমার এমসিকিউটা তুমি মিলিয়ে নিবা যে দণ্ডাকার ভাইরাস মানে হচ্ছে এম থাকবে, তাহলে এম হচ্ছে মাউস ভাইরাস, যদি এমসিকিউতে থাকে একটাই থাকবে এমসিকিউ, তো ওই মাউস ভাইরাস তুমি দাগাই দিবা। ইজি আর কি। আমি তোমাদের ক্লাস শেষে আমি তোমাদের হচ্ছে তোমার গ্রুপগুলোতে বা কমেন্টগুলোতে এটা লেকচার শিট এবং হচ্ছে তোমার প্র্যাকটিস শিট দুইটাই আমি আপলোড করে দিব। তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারবা, এমসিকিউ কিরকম হবে সেটা দেখতে পারবা, সিকিউ আমি আপলোড করে দিব, তোমার সিকিউটাও আই হোপ খুব ভালোভাবে দেখতে পারবা। আচ্ছা এখন হচ্ছে আমরা ডিএনএ ভাইরাস কাকে বলে, সরি ডিএনএ ভাইরাস গুলো সম্পর্কে জানবো, আর হচ্ছে আরএনএ ভাইরাস সম্পর্কে জানবো। এখন আমি দুইটা কখনোই মুখস্থ করতে বলি না আমার স্টুডেন্টদের, আমি বলে হচ্ছে জাস্ট ডিএনএটা মুখস্থ করতে হবে না, ডিএনএটা জাস্ট মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে ডিএনএ ভাইরাস হচ্ছে সব থেকে ডেঞ্জারাস ভাইরাস যেগুলোকে আমরা জানি, যেমন টিএমভি ভাইরাস, এইচআইভি খুবই ডেঞ্জারাস, ডেঙ্গু ডেঞ্জারাস, পোলিও, মামস, র্যাবিস, করোনা, এই নামগুলো হচ্ছে আমরা নোন। তো আমাদের কোয়েশনে যখন জিজ্ঞেস করবে যে কোনটা ডিএনএ কোনটা আরএনএ, তো যেটা দেখবো একটু আমাদের সাথে নোন, আমরা হচ্ছে ওটা আরএনএ দাগাই দিব। আর যখন আমাদের আননোন একটা ভাইরাস আসবে, যেমন হচ্ছে ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, টিআইপি, অ্যাডিনোসিন সিমপ্লেক্স, এগুলো হচ্ছে সব ডিএনএ ভাইরাস। ওকে, তো আই হোপ তোমাদের বুঝাতে পারছি। তোমরা হচ্ছে আরএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস নিয়ে প্যানিক করার দরকার নেই। পরীক্ষায় আসবে কোনটা আরএনএ ভাইরাস, দেখবে তিনটা অপশন দিব হচ্ছে ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, টিআইপি, একটা অপশন দিব হচ্ছে মামস। তোমরা হচ্ছে মামসটা দাগে দেবে, কারণ হচ্ছে মামসটা আমাদের সাথে খুবই কমন এবং এটা খুবই ডেঞ্জারাস একটা রোগ, যেটা হচ্ছে আমরা জানি। এখন ভ্যারিওলা, ভ্যাক্সিওলা, এডিনোসে, হারপিস, এই রোগগুলো আমরা খুব একটা নোন না আর খুব একটা আমাদের সাথে রিলেটও করে না। তো আই হোপ তোমরা এভাবে আরো ভালোভাবে বুঝতে পারছো। আর যদি কেউ চাও তাদের জন্য আমি বলতেছি, তোমরা যদি কারো ইচ্ছা হয় তুমি ডিএনএটা মনে রাখবা,
আমি মনে রাখার স্বার্থে বলতেছি, পরীক্ষা আসতে পারে, শুধু ডিএনএ গুলো লিখো, ক বা খতে দিয়ে দিতে পারে, শুধু ডিএনএ এর রোগগুলো লিখো। আমি তোমাদের জন্য বলে দিচ্ছি, এটা মনে রাখবো হচ্ছে তোমার, আমি মুখে বলে দিই, তোমরা ইচ্ছা হলে লিখে নিও, বা আমি এখানে লিখেও দিতে পারি। ওয়েট, এখানে লিখে দিই, বুঝছো? তোমাদের হেল্প হবে। টি ভু ভাই টিভি টিভি অ্যাড করে। আচ্ছা, আমি এখন ডিলিট করে দিচ্ছি তোমাদের। T2 দিয়ে হচ্ছে টি, আর ভু দিয়ে হচ্ছে তোমার ভ্যাকসিনিয়া, এই যে ভ্যাকসিনিয়ার ভ্যা, আর এই ভ্যারিওলা দিয়ে হচ্ছে ভাই। টি ভু ভাই টিভি, টিআইভি দিয়ে হচ্ছে টিভি, আর অ্যাডিনোসেন সিমপ্লেক্স দিয়ে হচ্ছে অ্যাড করে। So আমরা মনে রাখবো টি ভু ভাই টিভি অ্যাড করে। সো এখানে 5টা ওয়ার্ড, আর 5টা ওয়ার্ড দিয়ে 5টা ভাইরাসের নাম। আই হোপ যাদের হচ্ছে ডিএনএটা প্রয়োজন, আমি তাদের জন্য এটা বলছি, সবার নাও লাগতে পারে। আমি ভাবতাম যে হ্যাঁ, শুধু আরএনএটা মনে রাখবো, আর ডিএনএ, আরএনএ বাদ দিয়ে সবই তো ডিএনএ। আমি এভাবে মনে রাখতাম। দেন চলে যাচ্ছি আমরা 3 নাম্বার। আচ্ছা, 3 নাম্বারটা আমি পড়াবো না, তোমরা জাস্ট এটা পড়ে নিও। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট তারপর পড়ে নিও, খুব বেশি কিছু নাই। আমি কি ট্রিক্সটা রেখে দিব, রেখে মুছে ফেলবো? তো সবাই কি বুঝতেছো? কমেন্ট করে জানাও তো। প্রবলেম হলে সেটাও জানো, আমি সলভ করে দিচ্ছি তোমাদের। আচ্ছা, সো আমরা এখন নেক্সট নেক্সট টপিকে চলে যাই। আমি সেভ করে রাখতেছি, আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব না তোমাদের সুবিধার জন্য। তা হচ্ছে, হ্যাঁ, শিপন সরকার লিখেছো, অনেক ভালো লাগতেছে ক্লাসটি। ধন্যবাদ ভাইয়া, তাহলে শেষ পর্যন্ত থাকো তুমি। আই হোপ আমি আরো ইন্টারেস্টিং কিছু দিতে পারবো। আর তুমি বিডি ল্যাবের সাথে থাকো, তাহলে বায়োলজিটা আমি তোমাকে পুরো গুছিয়ে দিতে পারবো। নো ওয়ারিস। ওকে। আচ্ছা, তো এখন এখন আমি খুবই একটা ইজি টপিক পড়াই ফেলি তোমাদেরকে খুব ফাস্টলি। আচ্ছা, এখন আমি পড়াবো হচ্ছে তোমার আরএনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাসের মধ্যে পার্থক্য। আমরা মোটামুটি অনেক কিছু দেখে ফেলছি আরএনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাসের মধ্যে। এখন আমি জাস্ট এটা খুবই ফাস্ট রান করব, তোমাদের জাস্ট বুঝিয়ে দিব, তোমার জন্য অ্যান্সার করতে পারবো। ওকে, খুব ফাস্ট রান করে যাচ্ছি, তোমরা জাস্ট দেখে নাও। আমি দরকার হলে যদি আমার রিপিট করতে হয়, তুমি আমাকে বলো, আমি রিপিট করে দিব। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আকৃতি। আকৃতি হচ্ছে দণ্ডাকার, সূত্রাকার। হয় দণ্ডাকার হয় বা এইভাবে সূত্রাকার হয়। এটা ডিএনএ ভাইরাস অনেক রকম হতে পারে, গোলাকার, ব্যাঙাচি আকার, পাউরুটির মতো, বিভিন্নভাবে হতে পারে। নুরজাহান বলেছে জি স্যার, বুঝছি। হ্যাঁ, গুড, বুঝতে পারবো, খুব ইজি এগুলো। দেন হচ্ছে 2, এদের নিউক্লিয়ার অ্যাসিড কোর আরএনএ। আরএনএ ভাইরাস যেহেতু আরএনএ হবে, এদের অ্যাসিড কোর হচ্ছে ডিএনএ, তো ডিএনএ ভাইরাস ডিএনএ হবে স্বাভাবিক। আক্রান্ত জীব, আক্রান্ত জীব আমরা এটা রাখি। দেন হচ্ছে আমরা এখানে চলে আসি রোগ সৃষ্টি। এটা মূলত উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে। এখন এখানে অনেকের আবার একটা ডাউট ক্লিয়ার হতে পারে, আমি ডাউটটা একসাথে ক্লিয়ার ক্লিয়ার করে দিচ্ছি। ডাউট হতে পারে, আমি ক্লিয়ার করে দিচ্ছি যে আরএনএ ভাইরাস, আমরা কিছুক্ষণ আগে দেখলাম কি আরএনএ ভাইরাস গুলো হচ্ছে সব থেকে মানুষের খারাপ খারাপ রোগগুলো হচ্ছে আরএনএ ভাইরাসে পড়ছে। আর এখানে লিখছে যে হচ্ছে ভাইরাস উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে, তার মানে মানুষ দেহে করে না। এখানে একটা ওয়ার্ড লেখা সাধারণত। সাধারণত বলতে মূলত সাধারণত উদ্ভিদ দেহে রোগটা সৃষ্টি করে, কিন্তু মাঝে মাঝে মানুষের দেহ করে ফেলে, মানুষের বা প্রাণীর দেহ করে ফেলে। যখন সেটা প্রাণীর দেহে হয়, তো ব্যাপারটা খুবই ডেঞ্জারাস হয়ে যায়, তখন ওই রোগটা কি খুবই ডেঞ্জারাস বা খুবই তোমার শক্তিশালী রোগ হয়ে যায়। তো সাধারণত হচ্ছে তোমার উদ্ভিদ দেহে করে, কিন্তু মানুষ বা প্রাণীর দেহ হয়ে থাকে। সেবার ডিএনএটা সাধারণত প্রাণী দেহে হয়, কিন্তু আবার উদ্ভিদ দেহ মাঝে মাঝে হয়ে যায়। তো এরপর হচ্ছে তোমার আরএনএ ভাইরাস যেহেতু উইক, উদ্ভিদ দেহে অতটা স্ট্রং হচ্ছে ওর রোগ সৃষ্টি করতে হয় না, এই জন্য ওর হচ্ছে এনভেলপ দরকার হয় না। আর ক্যাপসিডের বাইরে সাধারণত এনভেলপ থাকে, আর ডিএনএ ভাইরাস যদি স্ট্রং, মানুষের বা প্রাণীর দরকার, তো এই জন্য এনভেলপ বলতে কি আবরণটা, তো ওর হচ্ছে আবরণটা থাকে। এরপর হচ্ছে উদাহরণগুলো তোমরা পড়ে নিও, উদাহরণ তো আমি দেখালাম কিছুক্ষণ আগে, তো উদাহরণগুলো আর দেখাতে হবে না। তোমরা এই ছকটা কি বুঝে ফেলছো? ছকটা খুবই ইম্পর্টেন্ট। এই ছকটা হচ্ছে তোমার এমসিকিউ, সিকিউ, অ্যাডমিশন, মেডিকেল, যেখানেই বলো এই ছক থেকে কোয়েশন হয়। আমি সরে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও।
হ্যাঁ, হিলারি ক্লিন্টন, সরি, লিখেছে ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, দেন আমরা হচ্ছে নেক্সট টপিকে চলে যাচ্ছি। সেটা আমি এখানে না কিছু লিখি নাই, সো এটা আমি মুছে দিচ্ছি সবকিছু। ওকে, আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা নতুন টার্ম শিখাই, সেটা হচ্ছে তোমার আহ, আদি পোশাক থেকে, মানে ধরো পোশাক চেঞ্জ করে বা নতুন যদি কোনো পোশাক পরে ফেলে একটা ভাইরাস, নিজেকে চেঞ্জ করে ফেলে, আদি পোশাক থেকে চেঞ্জ হয়ে নতুন পোশাক পরলে যে রোগ সৃষ্টি করতে পারে সেই ভাইরাসগুলোকে বলে এমার্জিং ভাইরাস। কি ভাইরাস বলে? এমার্জিং ভাইরাস। যেমন হচ্ছে কোভিড একটা হচ্ছে এমার্জিং ভাইরাস। ও হচ্ছে নিজের রূপ চেঞ্জ করে বা নিজের টাইপ চেঞ্জ করে নতুন ভাবে শক্তিশালী হয়ে আসতেছে। যেমন হচ্ছে নোভেল করোনা ভাইরাস হচ্ছে একটা এমার্জিং ভাইরাস। তারপর আমরা চলে যাচ্ছি ভিরিয়ন। এখন এখানে একটা আমি তোমাদের নতুন টার্ম শিখাবো, হচ্ছে এটা হচ্ছে ভিরিয়ন। ভিরিয়ন শেখানোর আগে আমি তোমাদের একটা কন্ডিশন দিই, তোমাদের যেটা মনে রাখো, ঠিক আছে? আমি জাস্ট তোমাকে শিখাচ্ছি। ভাইরাস হতে তিনটা জিনিস লাগে। তিনটা জিনিস কি জানো? একটা হচ্ছে নিউক্লিয়ার অ্যাসিড। ওকে, একটা নিউক্লিয়ার অ্যাসিড। তারপর দরকার হচ্ছে তোমার প্রোটিন, একটা প্রোটিন দরকার। আর হচ্ছে তোমার রোগ সৃষ্টি করতে পারে এই সক্ষমতা দরকার, রোগ সৃষ্টি। রোগ সৃষ্টি পারে এই সক্ষমতাটা দরকার। So, এটা হচ্ছে মূলত ভাইরাসের কন্ডিশন। লেখা বুঝতেছো কিনা আমি জানি না, একটু কষ্ট করে বোঝার ট্রাই করে নিও। প্রোটিন লেখাটা খুবই বাজে হয়েছে, আমি আবার রিটাইট করে দিচ্ছি তোমাদেরকে। ওয়েট, এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে রোগ সৃষ্টি, আর হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়ার অ্যাসিড। আমি সংক্ষেপে লিখলাম আর নিউক্লিয়ার অ্যাসিড। সেই তিনটা জিনিস প্রয়োজন। ওকে, তোমাকে বুঝতেছো ক্লাস? তোমাদের ডাউট হলে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমাদের এনি কাইন্ড অফ যদি ডাউট হয় আগে কিন্তু কমেন্টসে জানিও, আমি তোমাদের কমেন্টসগুলো দেখতেছি। তো আমাদের তিনটা জিনিস প্রয়োজন। তো তিনটা জিনিসের মধ্যে আমাদের ভিরিয়নের তিনটা জিনিস রয়েছে। ওর হচ্ছে নিউক্লিয়ার অ্যাসিড রয়েছে, ওর হচ্ছে ক্যাপসিড রয়েছে, ক্যাপসিড মানে হচ্ছে তোমার প্রোটিন, এবং ওর হচ্ছে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাস কণা রয়েছে, যেটাকে বলে ভিরিয়ন। যেটাকে কি বলে? যেটাকে বলে ভিরিয়ন। এখন এটা বলার উদ্দেশ্য হচ্ছে যারা সংক্রমণ এই দুইটা করতে পারে, হ্যাঁ, এই দুইটা করতে পারে, এটা করতে পারে না, তাদেরকে কি বলবো? তাদেরকে বলা হয়, যারা সংক্রমণ বিহীন হয় তাদেরকে বলা হয় হচ্ছে তোমার নিউক্লিও ক্যাপসিড। এই নামটা ইম্পর্টেন্ট, নিউক্লিও ক্যাপসিড। তো যারা হচ্ছে এই দুইটা করতে পারে কিন্তু এটা করতে পারে না, তাদেরকে কি বলা হয়? নিউক্লিও ক্যাপসিড। তো মোটামুটি এটাই ছিল এই পেজের। এখন আমি জাস্ট এটা কপি, আচ্ছা আমি আবার লিখি, নেক্সট পেজে আবার লিখতেছি। তোমাদের জন্য এটা সেভ করে রাখতেছি, কারণ এখানে কিছু ইনফো আমি লিখে দিয়েছি। তো আমি এটা স্লাইডে দিয়ে দিব না। ওকে, আহসান হাবিব লিখেছে, জি ভাইয়া। ওকে, ওকে, এখন আমি আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের সাথে আমার পড়াটা রিলেট করতে পারবে, আমি কিন্তু একদম বইয়ের সাথে মিলিয়ে স্লাইডটা বানানো হয়েছে। সো আই হোপ তোমরা রিলেট করতে পারবা। তো এখন হচ্ছে সাব ভাইরাল সত্তা। সাব ভাইরাল সত্তা বলতে কি, যারা হচ্ছে তোমার ভাইরাস কিন্তু পুরোপুরি না, সাফ মানে অর্ধেক অর্ধেক। এটা কি জন্য? আমরা একটা রুলস পড়েছিলাম, সেটা হচ্ছে তোমার তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে নিউক্লিয়ার অ্যাসিড লাগবে, একটা হচ্ছে তোমার প্রোটিন লাগবে, আর একটা হচ্ছে তোমার রোগ লাগবে, রোগ সৃষ্টি করতে হবে। তো এখানে হচ্ছে এই তিনটা জিনিস ম্যান্ডেটরি ফর এ ভাইরাস।
ভাইরাস হতে এই তিনটা জিনিস লাগবেই। ওকে, তো এখানে আমরা যখন ভিরিয়াডেস পড়বো তখন এই তিনটাকে তোমরা এর আগে পড়ছো? পড়লে কমেন্ট করে জানান, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। ওকে, তোমরা কি আমার কথা বুঝতেছো? রেসপন্স করো তো একটু। তোমরা কারা কারা চ্যাপ্টারটি নতুন ভাবে শিখতেছো আমাকে একটু জানো। আচ্ছা, মেইন কথা হচ্ছে কি, এই এখানে যে তিনটা, এই তিনটা হচ্ছে তোমার ভাইরাস না, ভাইরাস নয়। আমি এটা অন্য একটা কালি দিয়ে কালার করে রাখি। এটা হচ্ছে তোমার ভাইরাস না। কেন ভাইরাস না আমি এখন তোমাদের এক্সপ্লেন করবো, ঠিক আছে? প্রথমত কারণ হচ্ছে তোমার এই যে এইটা, এটার ব্যাপার হচ্ছে তোমার এখানে নিউক্লিয়ার অ্যাসিড রয়েছে, ভিরাইডেসে নিউক্লিয়ার অ্যাসিড রয়েছে কিন্তু তোমার প্রোটিন নাই। প্রোটিন নাই, ওরা হচ্ছে রোগও সৃষ্টি করে, রোগও সৃষ্টি করে। আমি এটা সুন্দর করে লিখে দিচ্ছি, ওয়েট, তোমরা যারা নোট করবা করে নাও। এটা রয়েছে, নিউক্লিয়ার অ্যাসিড রয়েছে কিন্তু ওদের হচ্ছে তোমার প্রোটিন নাই, প্রোটিন আর হচ্ছে রোগ, ওদের হচ্ছে প্রোটিন নাই। তার মানে কোনো ভাইরাস হতে পারবে? অবশ্যই না, পারবে না। সো ওরটা ডান। এখন হচ্ছে আমরা ওরটায় চলে আসি, প্রিয়ন্স। সো প্রিয়ন্সের ব্যাপার হচ্ছে ও হচ্ছে তোমার ওর নিউক্লিয়ার অ্যাসিড এবং প্রোটিন এবং হচ্ছে রোগ, ওর হচ্ছে নিউক্লিয়ার অ্যাসিডটাই নাই, ওর অ্যাসিড নাই, ওর হচ্ছে এই দুইটা আছে, ওর হচ্ছে প্রোটিন নাই, ওর হচ্ছে নিউক্লিয়ার অ্যাসিড নাই। তোমরা এই রিডিংটা পড়লে বুঝতে পারবা, খুব বেশি কঠিন কিছু না। তো এই জন্য ওকে আমরা হচ্ছে তোমার, সরি আবার রেট ইউজ করে ফেললাম, ওকেও আমরা হচ্ছে তোমার ভাইরাস বলতে পারি না, ওকে আমরা ভাইরাস বলতে পারি না। বাকিটা তুমি রিডিং করে নিয়ে বুঝতে পারবে, জাস্ট মেইন যে টার্মটা, কেন ওরা ভাইরাস না, ওরা কেন হচ্ছে সাব ভাইরাল সত্তা, আমি জাস্ট এই টপিকটা বুঝিয়ে দিলাম তোমাদের। ওকে, এখন হচ্ছে প্রিয়ন্সের কিছু রোগ আছে, যেমন হচ্ছে কুরো, এইটা ম্যাট কাউ, দেন স্কারপাই। এই যে রোগগুলো, এই রোগগুলো হচ্ছে তোমার প্রিয়ন্সের কারণ হয় যখন নিউক্লিয়ার অ্যাসিড থাকে না, তখন হচ্ছে এই কুরো। এখন এই কুরো, এই যে এই রোগগুলো, এটা হচ্ছে তোমার যখন একটা মানুষ বা একটা প্রাণী যখন ব্রেন কাস্টমাইজ না হয় বা একটা ব্রেন যখন ওয়ার্ক করে না, আগে আগে কি হতো, মানুষ হচ্ছে মানুষকে খেয়ে ফেলতো, মানে এটা গল্প একটা, যে মানুষ মানুষকে খেয়ে ফেলতো, দেন হচ্ছে খেয়ে ভাবতো যে ওর শরীরের প্রোটিন আমার শরীরে আসছে, ও পাগল ছিল বা এমন কিছু, তার জন্য আমি পাগল হয়ে গেছি। ব্যাপারটা আসলে এমন না। তোমার যাকে খেয়ে ফেলতো, মানে এটার গল্প আমি বলতেছি, বইয়ে অনেক সময় লেখা থাকে দেখবা। তো যাকে খেয়ে ফেলতো ওর শরীরে কিছু প্রোটিন ছিল, ভালো প্রোটিন খারাপ প্রোটিন, তখন ওগুলো কি হতো, ওই জমে যেত ওর ব্রেনে এসে, দেন হচ্ছে মানুষগুলো পাগলামি শুরু করতো ওই অন্যের প্রোটিনের জন্য। তো আমাদের শরীরে সব প্রোটিন ভালো না, কারণ হচ্ছে ভাইরাসের মধ্যেও কিন্তু প্রোটিন আছে। তো কেউ ভেবো না যে হ্যাঁ প্রোটিন মানে ভালো, অবশ্যই না। ওকে, আই হোপ তোমাদের এই জিনিসটা আমি বোঝাতে পারছি। তো তোমাদের লাইভের কি অবস্থা দেখি। নতুন ধরেছি কিন্তু অনেক ভালো। হ্যাঁ, নূরজাহান বলেছে স্যার এই চ্যাপ্টারটা নতুন ধরেছি কিন্তু অনেক ভালো বুঝতেছি। ওকে, তাহলে তুমি পুরো চ্যাপ্টারটা পড়তে থাকো, দেখবে আমি পুরো চ্যাপ্টারটা খুব ইজিলি শেষ করে দিচ্ছি তোমাকে। অ্যান্ড দেন আমি যখন তোমাকে প্র্যাকটিস শিট দিব আর হচ্ছে তোমার লেকচার শিটগুলো দিব, দেখুন তুমি বুঝতে পারবো আরো ইজিলি। সেই এই জিনিসটা একটু দেখে নাও তোমরা, এইগুলো নোট করে রেখে দাও। ওকে, ক্লিয়ার না? এখন আমরা নেক্সট টপিকে চলে যাই। আর তোমাদেরকে পড়িয়ে ভালো লাগতেছে, বুঝছো, তোমরা রেসপন্স করতেছো। অ্যান্ড যদিও স্টুডেন্ট খুব একটা বেশি নেই, তারপরও আই হোপ তোমরা তোমার ফ্রেন্ডদের এটা ক্লাসটা পাঠাবা। অ্যান্ড যেহেতু আমি জানি না কেমন বোঝাচ্ছি, তোমরা ভালো জাজ করতে পারবা। যদি ভালো বুঝাই তো
ফ্রেন্ডদেরকে দিবা, যেন ওরা ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। তো আমি তোমাদের জন্য এটা সেভ করে রাখি, বুঝছো, আমি স্লাইডের সাথে এটা দিয়ে দিব। তো তাহলে আই গেস তোমাদের ভালো হবে। ওকে, নূরজাহান লিখেছে, হ্যাঁ জি স্যার থাকবো, ওকে থেকো তোমরা। ওকে, দেন হচ্ছে আমি পরের টপিকে চলে যাই। আচ্ছা, সেটা হচ্ছে আমি এখন একটা জাস্ট চিত্র তোমাকে এক্সপ্লেন করবি, চিত্রটা তোমাদের বইয়ে পাবা। আমি এখানে জাস্ট চিত্রটা এক্সপ্লেন করে দিব, এটা হচ্ছে তুমি বই থেকে পড়ে নিও বা পড়লে বুঝতে পারবো, খুব একটা ইম্পর্টেন্ট না, পরীক্ষা অতটা আসেও না। T2 ভাইরাসের গঠন, একটা হচ্ছে পূর্ণাঙ্গ, একটা হচ্ছে লম্বচ্ছেদ। এটা হচ্ছে পূর্ণাঙ্গটা, এটা হচ্ছে লম্বচ্ছেদ। লম্বচ্ছেদ বলতে কি, মাঝখান থেকে একদম ছেদ করে ফেলছে, অর্ধেক করে ফেলছে। এখন এই পর্শনটার নাম হচ্ছে মাথা। অবশ্যই মাথার মধ্যে হচ্ছে নিউক্লিয়ার অ্যাসিড থাকবে, ডিএনএ, সেই যে ডিএনএ রয়েছে। এরপর হচ্ছে এই পর্শনটার নাম হচ্ছে কলাম। ওকে, এটা হচ্ছে কলাম। আর এই যে পর্শনটা, এটাকে বলা হচ্ছে লেজ, লেজ বা প্রোটিন তন্ত্র। এই এই পর্শনটাকে বলা হয় প্রোটিন তন্ত্র। ওকে, আর ক্যাপসিড বলতে পুরোটা যে আবরণ দিয়ে আছে, এইটাকে আবরণকে বলা হয় ক্যাপসিড। ওকে, দেন এই পর্শনগুলোকে বলা হচ্ছে স্পর্শক তন্ত্র। দেন যেটার উপরে দাঁড়িয়ে আছে এটাকে বলে বেস প্লেট, ফরশিওর বেস প্লেট বলবো, এটা হচ্ছে বেস। তারপর এটা হচ্ছে স্পাইক, স্পাইক কাটার মতো। তো এটাই ছিল ওর মেনলি গঠন। ওর হচ্ছে কি, ওর বইয়ে তোমার দেখবা হচ্ছে, তোমাদের বইয়ে ওর ছবির পাশে ওর একটু স্পেন দেওয়া ছোট করে। তো এখানে কিছু আমি তোমাদের দাগানো বইয়ের, আমাকে জাস্ট মনে করাই দিও, বুঝছো, ক্লাস শেষের দিকে যে দাগানো বইয়ের পিডিএফটা দিতে। সো আমি তোমাদের তাহলে দাগানো বইয়ের পিডিএফটা দিয়ে দিব। So, এই ছবির পাশে যে লেখাগুলো, জাস্ট দাগানো লাইনগুলো পড়লে আর বেশি কিছু পড়তে হবে না। আমি তো দেখা দিচ্ছি সব, শুধু দাগানো লাইনগুলো পড়বা, দেন আই হোপ হয়ে যাবে। ওকে, দেন মুভ অন টু নেক্সট টপিক। ওকে, আচ্ছা এই টপিকটা তোমরা কি আগে কখনো দেখেছো? ওকে, শুরু করি। এই প্রসেসটা হচ্ছে কি, তোমার ভাইরাস হচ্ছে বংশবৃদ্ধি করে, একটা পোষক দেহ দরকার। সো ভাইরাস বংশবৃদ্ধি করে হচ্ছে দুই প্রকারে, একটা হচ্ছে লাইটিক চক্র আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। সো আমি হচ্ছে শুরু তোমাদের হচ্ছে লাইটিক চক্রটা দেখাবো, দেন হচ্ছে তোমাদের লাইসোজেনিকটা দেখাবো। লাইটিক চক্রের লাইটিক এবং লাইসোজেনিক দুইটাতে হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার শরীর বা ব্যাকটেরিয়ার পোষকটা ব্যবহার করে ও হচ্ছে তোমার বংশবৃদ্ধিটা করে। So, আমি তোমাদের এক্সপ্লেন করতেছি প্রসেসটা, খুব ইজি, বুঝছো, এটা পরীক্ষায় আসে, গগতে চলে আসবে দেখবা, খুব বেশি প্যার নিতে হবে না, দেখবে এমনি পারবা। তোমার হচ্ছে তোমার ফ্রেন্ডদের শেয়ার করে দেবে, বুঝছো। এখন এটা হচ্ছে তোমার একটা পোষক দেহ, আর এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়া, এখানে থাকবে ব্যাকটেরিয়ার ডিএনএটা। এখন তোমার ভাইরাসের বডিটা এখানে আসছে, ভাইরাস কি করবে, পুশ করে ওর ডিএনএটা ভিতরে দিয়ে দিবে। এই যে দেখো, ডিএনএটা ভিতরে দিয়ে দিছে, আর ব্যাকটেরিয়ার ডিএনএ হচ্ছে এখানে আসছে। এখন দুইটা ডিএনএ কি একসাথে সার্ভাইভ করতে পারবে? অবশ্যই না, অবশ্যই সার্ভাইভ করতে পারবে না। এখানে একটা কাজ হবে, আমি যদি এখানে ছোট করে লিখি, ডিএনএ কি করবে, ডিএনএ হচ্ছে তোমার আরএনএ, আর এন এ পলি মারেজ। আচ্ছা, আমি এখানে লেখা স্পেসটা নাই, আমি আমি মুখে বলে দিচ্ছি, হ্যাঁ তোমরা খুব একটা এখানে দরকার নেই, তারপর আমি মুখে জাস্ট বোঝার জন্য বলে দিচ্ছি। এই ডিএনএটা কি কি করবে, আরএনএ কে ডাকবে, এখানে লিখি, আর এন এ কে ডাকবে, আরএনএ পলিমারেজকে ডাকবে। আরএনএ পলিমারেজ কি করবে, এটাকে ট্রান্সফার করে এম আর এন এ বানাবে, এমআরএনএ বানাবে। এখন এমআরএনএ বানাবে, এমআরএনএ হচ্ছে তোমার ট্রান্সক্রিপ্ট হয়ে গেছে ও। তো এমআরএনএ আবার কি করবে, এমআরএনএ হচ্ছে এই জিনিসটাকে রাইবোজোমে পাঠাবে, রাইবোজোম। তোমরা যারা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারটা পড়ছো তোমরা এটা বুঝতে পারবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, আমি জাস্ট তোমাকে প্রসেসটা বলে দিচ্ছি। রাইবোজোম আর প্রোটিন বানাবে। প্রোটিন কি করে, প্রোটিন হচ্ছে তোমার এই ডিএনএটাকে ভেঙে ফেলবে, প্রোটিনের কাজ হচ্ছে ডিএনএ ভেঙে ফেলা। তো ডিএনএটাকে ভেঙে ফেললো, তো ওর ওর জন্য ভালো, কারণ বেশি শক্তিশালী, ও ওকে দেখতে পারবে না। সো ডিএনএটা এই যে দেখো ভেঙে যাচ্ছে, ডিএনএটা। নূরজাহান লিখেছে, স্যার এই চিত্রটা পরীক্ষাতে আসে, হ্যাঁ অনেক আসে, এই চিত্রটা পরীক্ষাতে আসে, এই জন্য আমি এক্সপ্লেন করে দিচ্ছি, আমি এই জন্য এই প্রসেসটাও দেখালাম, যদি তোমাদের হেল্প হয় আর কি। জাস্ট তুমি ভাবতে পারো ভাঙলো কেন, এই জন্য আমি ভাবলাম প্রসেসটা দেখাই দিই তোমাদের।
তো এইভাবে দেখো ওর হচ্ছে তোমার ওর ব্যাকটেরিয়ার ডিএনএ খণ্ডায়ন হচ্ছে। তো খণ্ড খণ্ড হয়ে গেল, ও এখন স্টিল আগের মতোই। তো এই যে ব্যাকটেরিয়ার ডিএনএ এর পরের স্টেপে হচ্ছে ও একদম বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত। আর এর সাথে সাথে ডিএনএ ফাঁসগুলো বা ডিএনএ যে ভাইরাসের যে ডিএনএ ছিল, এগুলো কিন্তু ভাইরাসের ডিএনএ, এটা এটা ভাইরাসের ডিএনএ, এটা ভাইরাসের ডিএনএ। সো ভাইরাসের যে ডিএনএ ছিল ওরা হচ্ছে সংখ্যা বৃদ্ধি করতেছে, এই যে দেখো একটা থেকে চারটা হয়ে গেছে, সংখ্যা বৃদ্ধি করলো। এখন শুধু ডিএনএ হলে হবে নাকি? শুধু ডিএনএ হলে তো হবে না, ওদের হচ্ছে বডির আদার্স পার্টসও লাগবে। হ্যাঁ, শুধু ডিএনএ তো আমাদের মাঝখানে ছিল নিউক্লিক অ্যাসিড, ওদের এনভেলপ লাগবে, বডি লাগবে, লেজ লাগবে। আমি একটু আগে যে ছবিটা দেখালাম ওর হচ্ছে বডি ছিল, দেন তোমার স্পাইক ছিল, ওগুলো দরকার না? তো এটা এটা তো থাকবেই ডিএনএ, দেন বডি বানাবে, স্পাইক বানাবে, হেড বানালো, টেল বানালো, আর অনেক কিছু বানালো। এটা বানানোর পর এটা হলো লাইসিস হয়ে যাবে, লাইসিস মানে ভেঙে ফেলা। So, এই বডিটা পুরো বডি হয়ে যাবে, সবাই সবার সাথে লেগে যাবে, দেন পুরো একটা বডি হয়ে যাবে, একটা আলাদা একটা ভাইরাস হয়ে যাবে। দেন নতুন মুক্ত ফাজ এভাবে মুক্ত হয়ে যাবে। তো প্রসেসটা কি দেখছো? প্রসেসটা আমি, তোমরা যদি চাও আমি আবার রিপিট করতে পারবো, তোমরা যদি বলো আমি রিপিট করবো, বাট তোমরা যদি বুঝে ফেলো তাহলে আমি রিপিট করবো না। তোমরা কি বুঝতে পারছো প্রসেসটা কিভাবে হচ্ছে একটা ভাইরাস থেকে আর কয়েকটা ভাইরাস হয়? একটু কমেন্ট করে জানো। তোমরা একটু কমেন্ট করে জানো যে প্রসেসটা বুঝতে পারছো কিনা। কেউ একজন যদি না বুঝে থাকে আমি পুরো প্রসেসটা আবার রিপিট করবো। এটাকে বলা হচ্ছে লাইটিক চক্র। আমি লিখে দিই। এটাকে বলা হচ্ছে তোমার লাইটিক। নূরজাহান বলেছে গ ঘতে কি আসে? হ্যাঁ, গ ঘতে আসে। আমি ক্লাস শেষে আবার বললাম আমি লেকচার শিটের সাথে প্র্যাকটিস শিট দিয়ে দিব কমেন্টে। তো তোমরা সেখান থেকে সবগুলো দেখে নিও। আর ইনফ্যাক্ট তোমার যদি গাইড থাকে তো গাইডও দেখতে পারো। আমি সেটা সেভ করে রাখি। হ্যাঁ, আমি সেভ করে রাখি, সেভ করে রাখলাম। আমি হচ্ছে পরের টপিকে চলে যাই। আচ্ছা, এর আগেরটা দেখলাম হচ্ছে লাইটিক চক্র, এটা হচ্ছে লাইসোজেনিক চক্র। তোমাদের বইয়ে দেখলে বুঝতে পারবা। আবার একটু বুঝান স্যার। ওকে, আমি তোমার জন্য আরেকবার রিপিট করতেছি নূরজাহান। আচ্ছা, আবার রিপিট করতেছি লাস্ট টাইম। ওকে, এবার মনোযোগ দিয়ে দেখো, আমি তোমার সবার জন্য লাস্ট একবার রিপিট করে দিচ্ছি। মূলত হচ্ছে আমাদের ভাইরাসটা হচ্ছে বংশবৃদ্ধি করতে হবে, বংশবৃদ্ধি করার জন্য ওর ডিএনএ লাগবে। তো ডিএনএ হচ্ছে ভিতরে পুশ করবে, যে পুশ করলো, পুশটা কার শরীরে করছে? পুশটা করে ফেলছে ওর হচ্ছে ব্যাকটেরিয়ার শরীরে। কারণ আমাদের একটা পোষক দেহ লাগবে, সো আমরা ব্যাকটেরিয়ার শরীরে ওকে দিলাম। সো ব্যাকটেরিয়ার নিজস্ব একটা ডিএনএ থাকবে। তো দুইটা ডিএনএ অবশ্যই একসাথে থাকতে পারবে না, তখন কি করবে? তখন এই ডিএনএটা একটা আরএনএ পলিমারেজ বানাবে। তো এই প্রসেসটা তোমার দরকার নেই, আমি জাস্ট এটা মুখের মুখে বললাম। এই প্রসেসটা যখন তোমার ফার্স্ট চ্যাপ্টার পড়বা তখন বুঝলে ভালো, না বুঝলেও সমস্যা নেই, প্রসেসটা এখানে লিখতে হবে না। সো ডিএনএ থেকে আরএনএ হবে, আরএনএ থেকে এমআরএনএ হবে, এমআরএনএ থেকে রাইবোজোমে যাবে, রাইবোজোম থেকে প্রোটিন হবে। এখন এই প্রোটিনটা কি করবে? প্রোটিনটা হচ্ছে এই ডিএনএটাকে ভেঙে ফেলবে, এই ডিএনএটাকে ভেঙে ফেলবে। তো এই ডিএনএকে ভেঙে ফেলে এই যে দেখো খণ্ডায়ন হয়ে গেছে, আর আগের ডিএনএটা স্টিল আগের মতোই রয়ে গেছে এখানে। তো এরপর দেখো পরের এই ব্যাকটেরিয়ার ডিএনএটা একদম বিলুপ্ত হয়ে গেছে, আর হচ্ছে এখানে ভাইরাসের যে ডিএনএ ছিল ও হচ্ছে বংশবৃদ্ধি করে ফেলছে, ও নিজের মধ্যে বংশবৃদ্ধি। কারণ আমরা তো জানি ভাইরাস হচ্ছে তোমার কারো পোষকের দেহে সংখ্যা বৃদ্ধি করতে পারে, এটা হচ্ছে ওর একটা বৈশিষ্ট্য ছিল। আমি একদম শুরুর দিকে তোমাদের পড়াইছি যতটুকু আমার মনে পড়ে। হ্যাঁ, তো আমি এটা তোমাদের পড়াইছি। তো ওর বংশবৃদ্ধি করে ফেলছে, এখন বংশবৃদ্ধি শুধু করলেই কি হবে? ওদের শরীরে আদার্স পার্ট লাগবে না? তো ওরা হচ্ছে ওদের হেড, টেল, স্পর্শক, ফাজ ইত্যাদি ওর হচ্ছে তোমার তৈরি করবে। তো তৈরি করে ওর হচ্ছে একদম নিজেদের মধ্যে একটা বডি বানায় ফেলবে। সো অনেকগুলো ভাইরাস হয়ে যাবে, দেন হচ্ছে মুক্ত ভাইরাস এভাবে বের হয়ে যাবে লাইসিস করে। ব্যাকটেরিয়া কোষটা লাইসিস করে মানে তোমার কোষ প্রাচীরগুলো ভেদ হয়ে ওরা বের হয়ে চলে যাবে। তো তারপর একটা কোষ থেকে অনেকগুলো ভাইরাস, সরি একটা ভাইরাস থেকে অনেকগুলো ভাইরাস হলো। এভাবে হচ্ছে আমাদের শরীরে যখন রোগ হয়, ধরো আমাদের যদি ঠান্ডা লাগে, ঠান্ডা সর্দিও কিন্তু ভাইরাসের কারণে হয়। তো আমাদের যখন ভাইরাস আক্রান্ত হয় তখন কিন্তু অনেক সময় হয় ভাইরাস আমাদের মানে ঠান্ডা বাড়তেছেই, কমতেছে না, কন্টিনিউসলি বাড়তেছে। এখন বাড়তেছে কি জন্য? কারণ হচ্ছে তোমার ও হচ্ছে নিজে থেকে নিজে রিপ্রোডাকশন করতেছে। ও হচ্ছে তোমার নিজের মধ্যে নিজে বা এইভাবে পোষক বা আমাদের শরীর ইউজ করে ও হচ্ছে বংশবৃদ্ধি করতেছে, এই জন্য আর কি ওটা বাড়তেছে। সো আই হোপ বুঝাতে পারছি।
তোমাদের এই চিত্রটা পরীক্ষা আঁকতে হলে ভালো, আঁকতে দিতে পারে, বাট এটা ইম্পর্টেন্ট ফর গ ঘ। ওকে, সাব্বিরাজ বলেছে ইয়েস স্যার। ওকে, বুঝতে পারছে, রাফি বুঝতে পারছে। ঠিক আছে, ঠিক আছে আপু। আর আমাদের কিন্তু তোমার সম্পূর্ণ হচ্ছে আর আছে। হ্যাঁ, নূরজাহান বুঝে ফেলছে, তো থ্যাংক ইউ আপু, বুঝতে পারছো তুমি। ওকে, কুইট করে দিই। আচ্ছা, এখন হচ্ছে আমরা লাইটিক চক্র পড়ে ফেলছি, এখন হচ্ছে লাইসোজেনিকটা পড়বো। লাইসোজেনিকের একটা কমন ব্যাপার হচ্ছে অলমোস্ট এটা লাইটিকের মতোই, আমি তোমাকে দেখাচ্ছি। যেমন এই যে পশমটা, এটা হচ্ছে লাইটিকের মতোই, সেম আগেরটার মতোই। হ্যাঁ, জাস্ট এটা একটু আমি বুঝাই দিচ্ছি তোমাকে। এটা হচ্ছে লাইসোজেনিকের একটা প্রসেস। এখানেও হচ্ছে ব্যাকটেরিয়া একটা বডি থাকবে, ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে ওর ডিএনএ থাকবে। ভাইরাসটা আসবে, এসে ও ভাইরাস হচ্ছে ওর ভিতরে যে ডিএনএটা, ওই ডিএনএটা ভিতরে দিয়ে দিবে। সো এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ, এটা হচ্ছে ভাইরাসের ডিএনএ। সো ভাইরাসের ডিএনএ এখন হচ্ছে এই দুইটা মিক্স হয়ে যাবে, মিক্স হয়ে এই যে দেখো, এটা হচ্ছে তোমার ভাইরাসের ডিএনএ, আর এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার ডিএনএ। এটা ভাইরাসের, এটা ব্যাকটেরিয়ার। সো দুইটা মিলে একসাথে হচ্ছে প্রোফাজ গঠন করে। এই যে দুইটা একসাথে হয়, এটাকে বলা হচ্ছে প্রোফাজ। প্রোফাজ, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এটাকে কি বলে? প্রোফাজ বলে। এটা পরীক্ষা আসবে। প্রোফাজ কখন হয়? যখন ভাইরাস এবং ব্যাকটেরিয়া একসাথে হতে পারে। এখন এই পয়েন্টটা জাস্ট আমি সিরিয়াসটা দিয়ে রাখি, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর এই প্রোফাজটা হচ্ছে দুইটা ভাগ হয়েছে। এই একটা ভাগ মাইটোসিসের মাধ্যমে, আমরা জানি মাইটোসিসের মাধ্যমে হচ্ছে অপত্যকোষ দুই ভাগ হয়ে যায়। সো এটা একটা পর্শন, আর এটা একটা পর্শন। সো দ্বি বিভাজন হয়ে যায়, অর্ধেক অর্ধেক হয়ে যায়। দেন আমরা হচ্ছে একটা ভাগ নিয়ে কাজ করব। একটা ভাগের ডিএনএ, দুইটা ডিএনএ দেখে নেয়, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা ভাইরাসের। সো দুইটা ডিএনএ আবার হচ্ছে মনে করো তোমার আলাদা হয়ে যাবে। ব্যাকটেরিয়াটা এখানে চলে আসবে, ভাইরাসের এখানে চলে আসবে। তো যখন আবার দুইটা ডিএনএ আলাদা আলাদা ভাবে চলে আসছে এখানে, তো ওরা হচ্ছে আবার লাইটিক চক্রের মতো ওইরকম করবে। ওইরকম কিরকম, সেটা হচ্ছে তোমরা কিছুক্ষণ আগে দেখেছো। ও হচ্ছে আবার ভাইরাসের ডিএনএটা আবার কি করবে, আবার হচ্ছে এমআরএনএ হবে। এমআরএনএ থেকে রাইবোজোমে যাবে, রাইবোজোম থেকে তোমার একটা প্রোটিন নিয়ে আসবে, প্রোটিন এসে আবার এটাকে ভাঙবে। এটাকে ভেঙে ও ভ্যানিশ হয়ে যাবে। ওর তারপর নতুন নতুন বংশবৃদ্ধি করে ও হচ্ছে আবার আগের মতো বডি হবে। ওর আবার বডি হবে, দেন ও আবার মুক্ত হয়ে যাবে। খুবই খুবই সিম্পল। এই পর্শনটা আমি তোমাকে আবার রিমার্ক করে দেখাচ্ছি। এই যে এই পর্শনটা হচ্ছে তোমার পুরোপুরি লাইটিক চক্রের মতো। আর এই পর্শনটা শুধু হচ্ছে লাইসোজেনিকের মতো, লাইসোজেনিক। আর দুইটাই পরীক্ষা আসতে পারে, দুইটা গতে আসতে পারে, যে হুম, দুইটাই পরীক্ষা আসতে পারে। আর তোমরা দেখবে হচ্ছে তোমাদের এটা মোটামুটি জানলেই হবে। বাংলা লেখা খুব একটা কঠিন না। তুমি জাস্ট প্রসেসটা যদি লিখে দাও, তারপর তোমাকে স্যার 4-3 বা 4-4 দিতে বাধ্য। ওকে, হিলারি ক্লিন্টন লিখেছে অনেক ভালোভাবে বুঝতে পেরেছি স্যার। রাফি, আপনার ক্লাস অনেক ভালো বুঝতে পারছি ভাইয়া, অনেক ভালো বুঝাচ্ছেন, ধন্যবাদ ভাইয়া। ক্লাসটা করো তাহলে পুরোটা। ওকে, আমি হচ্ছে তোমাদের প্রবলেম হলে আমাকে বললাম, আমি কিন্তু সলভ করে দিব, বুঝছো? এই জন্যই মেনলি। আচ্ছা তোমরা এখানে আচ্ছা নোট করার মতো কিছু নাই। ওকে, দেন আমি হচ্ছে পরের টপিকে চলে যাই। আচ্ছা, পরের টপিক হচ্ছে তোমার ডেঙ্গু ভাইরাস। আচ্ছা, ডেঙ্গু ভাইরাসের মূল নাম হচ্ছে ডেঙ্গি। এটা হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ। আর এটা রোগের মেন ভাইরাসের নাম হচ্ছে ফ্লাভি ভাইরাস, এটা মনে রাখবা। দ্যাটস ইট। আর প্রায় 10 কোটি মানুষ ডেঙ্গু জ্বর আক্রান্ত হয় প্রতি বছর। এটা একটা জরিপ থেকে বের করা। আর এটার মেনলি তিনটা লক্ষণ যদি আমি তোমাদেরকে মার্ক করি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। আচ্ছা, লক্ষণ 1, এটা হচ্ছে সাধারণ জ্বর যেটাকে বলে। এটা হচ্ছে মেনলি শীত শীত ভাব হয় বা একটু জ্বর হয়। 103 থেকে 105-এর মধ্যে জ্বরটা হয় মূলত। জুলাই পরবর্তী সময়ে, এখন স্টিল জুলাই চলতেছে, সেই সময় 102-এর বেশি জ্বর ওঠেনি। বা এর উপরে জ্বর যদি উঠে, তখন শরীরে ব্যথা হয়, কোমর, পিঠ, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, মেরুদণ্ড ব্যথা, জোড়ায় জোড়ায় ব্যথা। এই ব্যথাগুলো হচ্ছে তোমার চোখের পিছনে ব্যথা। সেই ব্যথাগুলো হচ্ছে তোমার ডেঙ্গুর লক্ষণ। ওকে, আর মূলত সাধারণত স্ত্রী মশা, ডেঙ্গু মশাগুলো কামড়ানো 2 থেকে 7 দিন পর জ্বর দেখা যায়। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তোমার
পুরুষ মশা কামড়ালে কিন্তু ডেঙ্গু হয় না। ডেঙ্গু হয় কখন? শুধু স্ত্রী মশা কামড়ালে ডেঙ্গু হয়। তার মানে শুধু স্ত্রীদের মশকিতে বিষ থাকে। ওকে, বুঝতে পারছো? এটা এটা তো মনে রাখো, তোমরা আসতে পারে পরীক্ষায়। আচ্ছা, এরপর হচ্ছে হেমো হেমোরেজিক ডেঙ্গু বা সাধারণ ডেঙ্গু থেকে একটু ডেঞ্জারাস। এই একটু ডেঞ্জারাস যখন হয় তখন কি হয় জানো? তখন হচ্ছে রক্ত জমাট বেঁধে যায়। রক্ত জমাট বাঁধা কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ। রক্ত জমাট বাঁধলে আমাদের শরীরে বিভিন্ন পর্শনে, ধরো তোমার সাদা সাদা বা একটু লাল লাল পর্শন দেখা যায়। সাব্বির রাজ বললো, ক্লাস কতক্ষণ চলবে স্যার? আর বেশিক্ষণ নেই, তো 10-15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। দেন বাকি পার্টটা আমি পরের দিন আপলোড করবো, লাইভ নিব। ওকে। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম, হেমোরেজিক ডেঙ্গু কাকে বলে? হেমোরেজিক ডেঙ্গু হচ্ছে তোমার আহ, অনেক সময় রক্ত জমাট বেঁধে যায়। রক্ত জমাট বাঁধলে কি হবে? নাক, মুখ, তারপর হচ্ছে দাড়ির মাড়ি, ত্বকের নিচে রক্তক্ষরণ দেখা যায়। রক্তক্ষরণ বলতে বমি হতে পারে, বমির সাথে রক্ত চলে আসতে পারে। আম, তো ব্যাপারটা হচ্ছে তোমার রক্ত জমা যখন বেঁধে যাবে, চোখের নিচে রক্ত জমা বেঁধে যাবে, মুখ থেকে বের হবে রক্ত। তো এটা হচ্ছে তোমার শরীরের জন্য খুবই একটা খারাপ অবস্থায় চলে যায়। তখন হসপিটালে ভর্তি রাখে অনেক সময় ডক্টররা। তো এটা হচ্ছে 2 নম্বর টপিক। এখন 3 নম্বর হচ্ছে আরো সেন্সিটিভ, এটা হচ্ছে ডেঙ্গু শক সিন্ড্রোম। এখন শক বলতে কি জানো? শক বলতে ব্লাড একদম ডাউন, ব্লাড একদমই ডাউন, মানে একদম শক হয়ে গেছে। তো আর হেমো কনডেনশন, কনডেনশন মানে হচ্ছে, এটা হচ্ছে হেমো মানে রক্ত, আর কনডেনশন মানে হচ্ছে ঘন হওয়া। ঘন হওয়া মানে হচ্ছে তোমার রক্ত রক্ত ঘন হয়ে যায়, ঘন হয়ে। এখন রক্ত কখন ঘন হয়ে যায়? যখন হচ্ছে রক্তের পানি কমে যায়। এই জন্য হচ্ছে তোমার ডেঙ্গু রোগীদের বলে অনেক পানি খেতে। রক্ত যখন পানি কমে যায়, রক্তে যখন প্লাজমা প্লাজমা কমে যায়, এইসব কেসে হচ্ছে তোমার এই প্রবলেমটা হয়। তখন হচ্ছে যখন শক সিনড্রোম হয়, তখন ডাক্তাররা রোগীদের হচ্ছে আইসিইউতে নিয়ে যায়। ওকে। তো এই জন্য মেনলি ডক্টররা ডেঙ্গু হলে বেশি বেশি পানি বা তরল জাতীয় খাবার খুব বেশি খেতে বলে। মূলত রিজন হচ্ছে এটাই, কারণ হচ্ছে রক্তর প্লাটিলেট কমে যায়। বা আমাদের রক্ত তো 3টা ধরনের, একটা হচ্ছে ডাব্লিউবিসি, আরবিসি, আর হচ্ছে প্লাটিলেট, অণুচক্রিকা। এখন অণুচক্রিকার কাজ হচ্ছে তোমরা সবাই জানো, রক্ত জমাট বাঁধানো যখন রক্ত বায়ুর স্পর্শ পাবে। তো আমাদের নর্মালি শরীরের ভিতরে রক্ত জমাট বেঁধে গেলে তো সমস্যা। হুম, কারণ হচ্ছে তোমার, তাও তো আমরা মারা যাবো, আমাদের ব্লাড সার্কুলেশন হবে না। তারপরে টপিক আমরা চলে যাই, এটা হচ্ছে রোগ নির্ণয় করার টপিক। এটা হচ্ছে এনএস ওয়ান অ্যান্টিজেন এবং আইজিএম অ্যান্টিবডি উপস্থিত থাকতে পারে। এটাই হচ্ছে তোমার পরীক্ষা করলে, এগুলো যদি থাকে, মানে প্রথম সপ্তাহে পরীক্ষা করলে এটা এটা পরীক্ষা করা হয়। 1-2 সপ্তাহ পর বা কিছুদিন পর এটা পরীক্ষা করা হয়। এগুলো পরীক্ষা করলে তোমার ডেঙ্গু রোগের কারণ বা ডিটেলস খুঁজে পাওয়া যায় বা শনাক্ত করা যায়। প্লাটিলেট পরীক্ষা মূলত 1.5 লাখ প্লাটিলেট থাকতে হয় একটা মানুষের। একটা মানুষের শরীরে মিনিমাম 1.5 লাখ প্লাটিলেট থাকতে হয়। যেমন এই যে আমি এখন তোমাদের সাথে কথা বলতেছি, আমার অ্যাটলিস্ট 1.5 লাখের বেশি প্লাটিলেট আছে শরীরে। এই জন্য আমি এনার্জি নিয়ে কথা বলতেছি। 1.5 লাখের থেকে যদি একটু কম থাকতো, আমার হয়তো একটু শরীরটা খারাপ লাগতো। আর যাদের ডেঙ্গু হয়ে যায় তাদের কি হয়? 1.5 লাখের থেকে অনেক অনেক কমে যায়। ওকে, অনেক অনেক প্লাটিলেট কমে যায়। ওকে, হচ্ছে হিলালি। ওকে স্যার, ইনশাল্লাহ। নূরজাহান, জি স্যার, থাকবো। ওকে, থাকো আমার সাথে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট আমি নিচে লিখে রেখেছি তোমাদের জন্য। এসিড মশা গড়ে 21 দিন বাঁচে। গড়ে 21 দিন বাঁচে, এর বেশি ওরা কিন্তু বাঁচে না। ওকে, এটা জাস্ট একটু মাথায় রেখো তোমরা। ওকে, দেন এখানে কোনো নোট কি দিয়েছি আমি? আচ্ছা, এগুলো সব তোমাদের বইতে লেখা আছে। So, খুব বেশি এফোর্ট দিতে হবে না, জাস্ট ক্লাসটা শেষ হয় আমি বলি। আমি ক্লাস করার এর পরের আফটার ক্লাস কাজ কি, আমি মাত্র দেখালাম সবকিছু। তুমি মাত্র বইটা খুলে সবগুলো টপিক জাস্ট একবার দেখে নিবা। সবগুলো টপিক আমি দেখাচ্ছি, যে যা 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 তোমাকে দেখাইছি সবগুলো তুমি কি করবা? একবার রিডিং পড়ে নিবা, আমার স্লাইডটা দেখবা, বা তুমি যদি নোট করে থাকো, আমি খুব ফাস্ট দেখাইছি সবকিছু। তো জাস্ট নোটটা তুমি চেক আউট করে নিবা, তাহলে আই থিঙ্ক মোর দ্যান এনাফ। এর বেশি কিছু প্রয়োজন হবে বলে মনে হয় না। ওকে, দেন হচ্ছে তোমার পেপের রিং স্পট বা মোজাইক রোগ। পেপের রিং স্পট বা মোজাইক রোগ, এটা হচ্ছে আমাদের দেশে যেহেতু অনেক পেঁপে চাষ করা হয়, তো এটাও মেনলি একটা হচ্ছে আরএনএ ভাইরাস। আর এটা পুরোটা তোমরা পড়ে নিও,
এই যে আরএনএ ভাইরাস এটা। আর এটার এই ফুল ফর্মটা দেখে নিও তোমরা, যত ইম্পর্টেন্ট না, সাইডে রাখা দরকার ছিল এই জন্য রেখেছি। ওকে, আচ্ছা, পেঁপে রিং স্পটের হচ্ছে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে বা লক্ষণ, তো এটা তোমরা পড়ে নিও। ওকে, এখন একটা ইন্টারেস্টিং টপিক পড়বো, সেটা হচ্ছে এই টপিকটা আবার আমি তোমাদের ট্রিক্স দিয়ে সহজ করে দিব। আই হোপ তোমরা ব্যাপারটা এনজয় করতে পারবা। সেটা হচ্ছে তোমার ভাইরাসের কিছু রোগ আছে, যেমন হচ্ছে হেপাটাইটিস ভাইরাস। হেপাটাইটিস কিন্তু ভাইরাসের কারণে হয়। সো হেপাটাইটিস ভাইরাসের কিছু, তোমাদের একটা বই, এটা পুরো পেজই আছে, পেজ থেকে আমি এটা তুলেছি, ঠিক আছে? তো বইয়ের সাথে রিলেট করতে পারবে একদম সেম টু সেম। তো হেপাটাইটিস ভাইরাসের কিছু টাইপ থাকে, যেমন টাইপ এ। ওকে, আমি ধর কালারটা নিয়ে নিই, কালারটা নিয়ে নিচ্ছি তোমাদের জন্য। ওকে, আচ্ছা, হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই। ওকে, তো এখানে মূলত তোমার, আমরা মনে রাখবো কি, এখানে জাস্ট দেখো শুধুমাত্র বি ভাইরাসটা হচ্ছে ডিএনএ আর সবগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। এটা কিভাবে মনে রাখবো? এটা হচ্ছে বি ডি, বিডি দিয়ে মনে রাখবো হচ্ছে কি, বি ভাইরাসটার শুধু ডিএনএ ভাইরাস বি, আর হচ্ছে ডিএনএ ডি, এভাবে মনে রাখবো। ওকে, আর সবগুলো হচ্ছে আরএনএ। ওকে, আর সি দিয়ে মনে রাখবো এটা হচ্ছে সব থেকে সিরিয়াস সমস্যা, সিরিয়াস রোগ, সি দিয়ে সিরিয়াস, এভাবে মনে রাখবো। ওকে, আর শুরুরটা শেষেরটা, যেমন এ প্লাস ই, এই দুটো হচ্ছে তোমার পানি বাহিত, পানি পানি বাহিত। ওকে, সরি। আর বাকি টপিকগুলো এগুলো তোমরা জাস্ট নিজে একবার দেখে নিও, যদি পারো মনে রাখতে পারলে তো ভালো, আর মনে রাখতে না পারলে আর সমস্যা নেই খুব একটা। ওকে, স্যার লেখা বোঝা যায় না, আচ্ছা, কোনটা লেখা বোঝা যাচ্ছে আমি আবার মুছে লিখে দিচ্ছি তোমাদের। কালারটা রেড। ও আচ্ছা, এটা আসলে এটা লেখাটা রেড কালার, আমি হচ্ছে স্লাইডে এটার হোয়াইটটাও দিয়ে দিব না তোমাদের জন্য। তোমরা বই খুলে নাও, বুঝছো? তোমরা বইটা খুলে তোমাদের হচ্ছে হেপাটাইটিস ভাইরাসের পেজে এই ছকটা পাবা। ওকে, আমি এটা হোয়াইটটাও দিয়ে দিব না, বাট যেটা আমি বললাম, যেটা হচ্ছে তোমার এইচ বি ভাইরাস, যেটা এটা হচ্ছে ডিএনএ, সেটা আমরা বিডি দিয়ে মনে রাখবো। আর হচ্ছে তোমার এইচ সি, যেটা হচ্ছে সি ভাইরাস, এটা হচ্ছে আমরা সিরিয়াস দিয়ে মনে রাখবো, এভাবেই আর কি। ওকে, আচ্ছা, লাল কালার দেখা যায় না, হ্যাঁ আমি বুঝতে পেরেছি লাল কালার দেখা যায় না। আমি হচ্ছে কাজ করবো না, আমি এটার হোয়াইটটাও দিয়ে দিব না তোমাদের স্লাইডের সাথে। আমি জাস্ট যা বলছি জাস্ট মাথায় রাখো। আমি হোয়াইটটা তোমাদের বই খুলেও দেখতে পারবো, আমি হোয়াইটটা তারপর আমি স্লাইডে দিয়ে দিব। ওকে, ওকে, আমরা এখন পরের টপিকে চলে যাই। সাব্বিরাজ নূরজাহান, হ্যাঁ আমি দিয়ে দিব। ওকে, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, ভাইরাসের কিছু অর্থনৈতিক গুরুত্ব আছে, এটা যেমন আমাদের জন্য উপকারী, তার থেকে বেশি অপকার বেশি করে। আর মানব জীবনে যেমন আমাদের কিছু রোগ, বসন্ত হাম, জলদক, ইনফ্লুয়েঞ্জা, এই যে রোগগুলো আমাদের ভাইরাসের কারণে হয়, পড়বা। দেন হচ্ছে 2 নাম্বার হচ্ছে তোমার উদ্ভিদের কিছু রোগ হয়, যেমন সিমের মোজাইক ভাইরাস, আলুর লিফ্রন, এক্সট্রা এক্সট্রা। দেন হচ্ছে তোমার পোষা প্রাণীদের কিছু রোগ হয়, গরুর বসন্ত, ভেড়া, ছাগল, ওদের কিছু রোগ হয়, এগুলো পড়বা। ফাজ ভাইরাস মানুষের কিছু উপকারী ভাইরাস ধ্বংস করে থাকে, এটা পড়বা। আর হচ্ছে তোমার এইডস, এটাও মূলত ভাইরাসের কারণে হয়ে থাকে। এটা বিজ্ঞানীরা এখনো দায়ী করতেছে, কারণ এটা এক্স্যাক্টলি এখনো প্রুফ হয়নি, কারণ প্রতিনিয়ত জিনিসটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ও হচ্ছে নিজেকে নিজে চেঞ্জ করতেছে। ও না কোনো অ্যান্টিবায়োটিক বের করতে পেরেছে এখন পর্যন্ত, আর না কোনো এটা সলভ বের করতে পারছে। সো যেহেতু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, এই জন্য হচ্ছে বিজ্ঞানীরা ভেবে নিচ্ছে এটা হচ্ছে ভাইরাস। কারণ হচ্ছে ভাইরাস হচ্ছে নিজেকে প্রতিনিয়ত চেঞ্জ করতে পারে, অভিযোজিত করতে পারে বা পরিব্যক্তি করতে পারে, আমি তোমাকে পড়াইছি। ওকে, দেন হচ্ছে পরের টপিকে চলে যাই আমরা। এখন এই টপিকগুলো আমি জাস্ট তোমাকে রোগের নামগুলো দেখায় দিচ্ছি। হ্যাঁ, ভাইরাস হচ্ছে তোমাদের রাজনীতিবিদদের মধ্যে দেখবে খুব ইজিলি পোল্ট্রি খেয়ে যায়। ওকে, দেন তোমরা ইবোলা ভাইরাস দেখবা। ইবোলা ভাইরাস, আচ্ছা আমি এগুলো খুব টেনে চলে যাই। ওকে, খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না এখানে, জাস্ট ইবোলা ভাইরাসটা কি, এটা হচ্ছে আরএনএ একটা ভাইরাস,
একসূত্রক। আর এটা হচ্ছে নাক কান গলা রক্তক্ষরণ হয় এটা হলে, দ্যাটস ইট। আর এরপর হচ্ছে 7 জিকা ভাইরাস। জিকা ভাইরাসটা হচ্ছে তোমার মানুষের মস্তিষ্ক, হৃৎপিণ্ড, লিভার, কিডনি আক্রান্ত হয় না, এগুলো আক্রান্ত হয় না সাধারণত। আহ, এটা ছোঁয়াচে রোগও না, এটা হচ্ছে আরএনএ একটা রোগ। আর যখন হচ্ছে তোমার কোনো গর্ভবতী নারীর জিকা ভাইরাসের সংক্রমণ হয়, তখন তার যে শিশুরা জন্ম হয় তার মস্তিষ্ক অপরিণত হয় বা ছোট হয়, এটা ইম্পর্টেন্ট। আর চিকিৎসার ভাষা এটাকে বলে কি, মাইক্রোসেফালি বলে। যেটা হচ্ছে ব্রাজিলে, যারা হচ্ছে ব্রাজিল সাপোর্টার আছো, তো ব্রাজিলে হচ্ছে তোমার এই এটা বেশি দেখা যায়। তো তোমরা কে কে ব্রাজিল সাপোর্ট করো তোমরা কমেন্ট করে জানো। তারপর হচ্ছে, আচ্ছা এটা শেষ, আমরা এখন পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে 3টা ভাইরাসের নাম দেওয়া আছে, সেটা হচ্ছে নিপা ভাইরাস, আর হচ্ছে তোমার সার্স ভাইরাস, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু। ঠিক আছে, এই 3টা ভাইরাস সম্পর্কে, জাস্ট 4টা ভাইরাস, এখানে 4টা ভাইরাস সম্পর্কে জাস্ট শর্ট করে আমি ব্রিফ করে দিচ্ছি তোমাদের। ওকে, নিপা ভাইরাস হচ্ছে তোমার, এটা হচ্ছে বাদুড়ের মাধ্যমে ছড়াতে পারে। অনেকে খেজুরের কাঁচা রসের মাধ্যমে এটা ছড়ায়। যারা হচ্ছে গ্রামে খেজুরের রস খেয়েছো তোমরা জানতে পারবা। তা হচ্ছে তোমার বাদুড় হচ্ছে খেজুরের রসের যে হাঁড়িটা থাকে ওটার মধ্যে মুখ দিলে এই ভাইরাসটা ছড়ায়। সব বাদুড়ে না, বা কিছু কিছু যারা ভাইরাসটি বহন করে তাদেরকে আর কি। তারপর হচ্ছে তোমার সার্স ভাইরাস, যেটা হচ্ছে তোমার চীন বা তাইওয়ানে দেখা যায়, খুবই মারাত্মক একটা ভাইরাস। বার্ড ফ্লু একটা ভাইরাস, বার্ড ফ্লুর একটা এক্সাম্পল হচ্ছে তোমার H5N1। আর সোয়াইন ফ্লুর একটা এক্সাম্পল হচ্ছে H1N1। এটা তোমার বইয়ে দেখতে পারবা, এখানে লেখা, হ্যাঁ লেখা আছে, এই বইয়ে তোমরা আরো ভালোভাবে দেখতে পারবে এই টপিকগুলো। ওকে, এটাও ভাইরাস জনিত, এটাও ভাইরাস জনিত। তোমরা এটা বই থেকে, আমি জাস্ট তোমাকে মেন টপিকটা ধরা দিলাম, তুমি পড়ে নিও। এর বাইরে আর কিছু জানতে হবে না, জাস্ট জানতে হবে ব্লাড ফ্লুটা কি, এটা ভাইরাসের একটা এক্সাম্পল, মোর দ্যান এনাফ। ওকে, দেন হচ্ছে তোমার লাস্ট কিছু ভাইরাসের নাম দেখাবো, দেন হচ্ছে তোমার ক্লাসটা প্রায় শেষের দিকে। হেপাটাইটিস বি খুবই ডেঞ্জারাস। আমরা কিছুক্ষণ আগে দেখলাম বি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাসটা, যেটা হচ্ছে বিডি। মানে কি, এটা হচ্ছে বি দিয়ে হচ্ছে হেপাটাইটিস বি, এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। ওকে, কিন্তু এখানে লিখা নাই ডিএনএ ভাইরাস, সমস্যা নেই, বাট তুমি বইয়ে পাবো। এখন হচ্ছে চিকুনগুনিয়া, এখন অনেকেই দেখবে চিকুনগুনিয়া হচ্ছে, এটা হচ্ছে মূলত আরএনএ একটি ভাইরাস, যা হচ্ছে এই ভাইরাসের গোত্রভুক্ত। আর এটা হচ্ছে এডিস মশা কামড় দিলে হয়, শরীরে জয়েন্টে ব্যথা হয়। দেখো তোমাদের হচ্ছে সৃজনশীলে দিবে অনেকগুলো, যে প্রবলেম বা লক্ষণ এগুলো, এখন কি করবে, কি উপকার বা সরি কি প্রতিকার করবে, সেগুলো তোমাদের লিখতে হবে। তারপর হচ্ছে কোভিড। কোভিড এখন খুব একটা ইম্পর্টেন্ট না, এই জন্য আমি এটা পড়াচ্ছি না। তোমাদের যদি কারো খুব ইচ্ছা থাকে পড়ে নিতে পারো, যদি এখন কোভিডটা বেড়ে যায় তোমাদের পরীক্ষার আগে আগে, তখন পড়ে নিতে পারো। এখন যেহেতু 2020-এর, তো এই জন্য পড়াচ্ছি না, জাস্ট রিডিং নিয়ে নাও, সব তো জানোই তোমরা কোভিড সম্পর্কে। আচ্ছা, এখানে কিছু ভাইরাসের পোষকের দেহ দেওয়া আছে, আমি জাস্ট তোমাকে একবার রিডিং পড়া দিচ্ছি, শেষ। এটা অনেক বড়, আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো এখানে তুলছি, তোমরা চাইলে পুরোটা পড়তে পারো, বইয়ের পুরোটা পড়তে পারো। আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো এখানে দেখাচ্ছি। এইচআইভি ভাইরাস, এটা হচ্ছে মানুষের হয়, এটা হচ্ছে এইডস রোগ হয়। ফ্লাভি ভাইরাস, এটা মানুষের, এটা ডেঙ্গু হয়। চিকুনগুনিয়া হয়, যে চিকুনগুনিয়া মানুষের, এটা চিকুনগুনিয়া ভাইরাস বা ফ্লাভি ভাইরাস একই কথা। দেন নিপা ভাইরাস হয়, নিপা ভাইরাস মানুষের হয়। সার্স রোগ হয়, জলতঙ্ক হয়, জলতঙ্ক মানুষের হয়। রেবিস ভাইরাসের কারণে হয়, যখন রেবিস ভাইরাস বা কুকুর যখন কামড় দেয়, তখন যাদের লালাতে রেবিস ভাইরাসটা থাকে, তখন কি হয়, ওদের হচ্ছে তোমার ওদের গলার নালীগুলো শুকিয়ে যায়। যখন শুকিয়ে যায় তখন হচ্ছে ওরা পানি গিলতে পারে না। তো পানি গিলতে নিলে ওরা ব্যথা পায় গলার মধ্যে। তো যেহেতু ব্যথা পায়, তো এখন পানি থেকে একটা আতঙ্ক হয়, জল আতঙ্ক, তো এই জন্য এই রোগটার নাম কি দেওয়া হয়েছে, জলাতঙ্ক। ওকে, আই হোপ বুঝতে পারছো। তোমরা এটা পুরোটা অনেক বড় একটা বইয়ে দেওয়া আছে, একটা লিস্ট, তোমরা পড়ে নিও। ওকে, তোমরা যারা যারা ছিলা পুরো ক্লাসটা, রাফি, সাব্বির, হিলারি ক্লিনটন, নূরজাহান, সাব্বির, হ্যাঁ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমরা এই চ্যাপ্টারটা খুব দ্রুত এর পরের পার্টটা ব্যাকটেরিয়া এবং হচ্ছে তোমার ম্যালেরিয়া এই পার্টটা দিয়ে দিব। আপাতত আজকে ক্লাসটা শেষ, আমি তোমাকে কাজ বলে দিচ্ছি কি কি করবা তুমি। হ্যাঁ, তুমি শুরুতে হচ্ছে তোমার আসলে শুরুতে হচ্ছে লেকচার শিটটা দেখবা। আমি মাত্র পড়াইছি না লেকচার, আমি মাত্র পড়াই দিলাম, দেখবা এখন লেকচার শিটগুলো খুব রিলেটেড লাগতেছে, যে তুমি দেখলেই বুঝতেছো ভাইয়া কি বলছে। তারপর দেখবো হচ্ছে তোমাদের যদি নোট করে থাকো, নোট লেকচার শিট দেখা নোট দেখা একই, দেন হচ্ছে বইটা পড়বা দেন হচ্ছে আমি প্র্যাকটিস শিট দিব, বা তোমাদের যদি গাইড থাকে বাসায়, সো ওগুলো থেকে প্র্যাকটিস করাটা শুরু করো। সো দেখবা চ্যাপ্টারটা খুবই ইজি, ভাইরাসটা কখনই আর প্যারা হবে না। ভাইরাসটা শিপন সরকার ক্লিয়ার, হ্যাঁ সবাই ক্লিয়ার বলছো। ওকে, দেন হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস। ওকে, তো এগুলো করলে মোর দ্যান এনাফ। সো থ্যাংক ইউ, তোমরা থেকো আমাদের সাথে, ভিডিও এডুকেশন ল্যাবের সাথে থেকো। ওকে, গুড বাই। ওকে শিওর। এই সবাই দাঁড়া দাঁড়া একটু ওয়েট করো। আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তোমাদের সাথে, 1 মিনিট। সেটা হচ্ছে স্যার কিন্তু তোমাদের ফার্স্ট ক্লাস নিয়েছেন, অ্যান্ড প্রথম ক্লাস অনুযায়ী তোমাদের কিন্তু অসাধারণ রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ। আহ, আসলে আমি এটা প্রশ্ন না করলেও হয়, তারপরেও প্রশ্ন করছি যে তোমাদের আসলে ক্লাসটা কেমন লেগেছে স্যারের, অবশ্যই সেটা কমেন্টে জানাবা। আর হচ্ছে যে আমাদের আজকের যে ক্লাসটা হলো, এটার হচ্ছে লেকচার শিট যারা আমাদের পেইড কোর্সে রয়েছে তারা কিন্তু ড্রাইভে পেয়ে যাবে। ওকে, অলরেডি হচ্ছে ড্রাইভে আপলোড দেওয়া হয়েছে। সায়েন্স অপশনে যে তুমি হচ্ছে বায়োলজির যে সাবজেক্ট অপশন আছে সেখানে গেলে লেকচার শিটটা দেখতে পাবা। আর যারা পেইড কোর্সে আমাদের নেই, তারা আমাদের যদি নিয়মিত ক্লাস করতে চাও বা ভালো একটা প্রস্তুতি নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের ব্যাচটিতে এনরোল হতে পারো। এজন্য আমাদের কিন্তু এই লাইভ ক্লাসের ডেসক্রিপশনে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, বা পেজে মেসেজ করতে পারো। যাই হোক, এখন হচ্ছে তোমরা অনেকক্ষণ ধরে ক্লাস করেছো, সেই সন্ধ্যা থেকে এই পর্যন্ত তোমাদের কিন্তু অলরেডি আমি নাস্তা রেডি করে দিয়েছি, মেসেজে সবাই খেয়ে নিও। ঠিক আছে, হয়তো অনেকে একটু ক্ষুধা টুধা লাগছে। আর ইনশাল্লাহ তোমাদের হচ্ছে রুটিনটাও আজকে রাতে আমি করে ফেলবো। আর আগামীকালকে কিন্তু ইনশাল্লাহ তোমাদের হচ্ছে রাত 9টায় হচ্ছে তোমাদের আইসিটি ক্লাস হবে। ওকে, তো সবাইকে অবশ্যই অবশ্যই সেই ক্লাসে উপস্থিত থাকতে হবে। তো আজকে এই পর্যন্তই, এবং স্যারের প্রতি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবা। ওকে, আর ক্লাসে কিন্তু প্রতিনিয়ত এভাবে রেসপন্স করতে হবে ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ, বাই বাই এভরিওয়ান, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা।